أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ওকে আমরা আজকে শুরু করছি আজকে আমাদের হেপাটোলজি চ্যাপ্টারের যে বি ভাইরাস সি ভাইরাস এগুলো তো পড়েছিলাম আগে এবং অ্যালকোহলিক লিভার ডিজিজ নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এগুলো আমাদের পড়া হয়েছিল তো আজকে থেকে আমরা অটোইমিউন লিভার ডিজিজ গুলো পড়বো ফর এক্সাম্পল অটোইমিউন হেপাটাইটিস প্রাইমারি বিলিয়ারি সিরোসিস অথবা প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস এটা পড়বো তারপরে পড়বো আমরা প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস সো এই দুটো কন্ডিশন আজকের একটা ইম্পর্টেন্ট টপিক আর এরপরে আমরা হেপাটোসেলুলার কার্সিনোমাটা একটু রিভিউ করব সো আমি স্ক্রিন শেয়ার করছি তোমরা কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনটা দেখতে পাবে জাস্ট আ সেকেন্ড ওকে তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ জি ওকে গুড তো আমাদের আজকের প্রথম টপিক অটোইমিউন লিভার ডিজিজ সো অটোইমিউন লিভার ডিজিজের মধ্যে কি আছে অটোইমিউন হেপাটাইটিস আর সেকেন্ড টপিক যেটা পড়বো অটোইমিউন বিলিয়ারি ডিজিজ এবং অটোইমিউন বিলিয়ারি ডিজিজের দুইটা মেইন প্যাটার্ন কি প্যাটার্ন বলো তো অটোইমিউন বিলিয়ারি ডিজিজ Sclerosing cholangitis, biliary cirrhosis. Right. Primary biliary cholangitis and primary sclerosing cholangitis. তুমি যেটা বললে যে biliary cholangitis এর আগের নাম ছিল biliary cirrhosis, এটা বললেও কোনো অসুবিধা নাই। Primary biliary cirrhosis or cholangitis আর primary sclerosing cholangitis। এখন নামটা অনেকখানি একই রকম হয়ে গেছে, পার্থক্য শুধু দুইটা ওয়ার্ড। একটা ওয়ার্ডের মধ্যে আছে একটা ডিজিজের মধ্যে আছে biliary শব্দটা, আরেকটা জায়গায় আছে স্ক্লেরোজিং শব্দটা। খুবই ভ্যালুয়েবল ওয়ার্ড, এটা আমরা পরে এক্সপ্লেন করবো যে কেন এই দুইটা ওয়ার্ড খুবই ভ্যালুয়েবল। সো আমরা প্রথমে দেখি অটোইমিউন হ্যাপাটাইটিস। তো এখন এই ডিজিজগুলো আমার কাছে মনে হয় যে খুব বেশি কঠিন কিছু না, নাম থেকেই মোটামুটি 70 থেকে 80% ইনফরমেশন এক্সট্রাক্ট করা যাবে। ফর এক্সাম্পল আমরা এক্সট্রাক্ট করি autoimmune hepatitis, তার মানে there is inflammation of the liver due to an autoimmune situation। যখনই অটোইমিউনিটি হয় এখানে হয় বি সেল ইনভলভ থাকে অথবা টি সেল ইনভলভ থাকে। তাহলে যদি বি সেল ইনভলভ থাকে তাহলে কি ধরনের টেস্ট করলে আমরা বুঝতে পারবো যে বি সেল ইনভলভ? অ্যান্টিবডিজ দেখবো। আর টি সেল ইনভলভমেন্ট দেখাটা খুবই মুশকিল, সেটা অ্যাকচুয়ালি দেখতে গেলে আমাকে ডিরেক্টলি বায়োপসি করতে হবে। সো বায়োপসি করে আমরা দেখতে পাবো যে টি লিম্ফোসাইটস গুলা কনসেন্ট্রেশন অনেক বেশি, সেটা হয়তো ফ্লো সাইটোমেট্রি করে কনফার্ম হতে হবে। বাট অ্যান্টিবডিটা ব্লাডে টেস্ট করতে পারবো। যখনই অটোইমিউন হেপাটাইটিস হবে তখনই লিভার এগেইনস্টে অনেক বেশি অ্যান্টিবডি ফর্ম হবে এবং ব্লাডেও সেই অ্যান্টিবডিগুলো পাওয়া যাবে। সো ভেরি সিম্পল। এবং আলটিমেটলি ম্যানেজমেন্ট যদি চিন্তা করি তাহলে যদি আমি বি সেল এবং টি সেলকে সাপ্রেস করতে চাই, হোয়াট ইজ মাই ফার্স্ট লাইন ড্রাগ? স্টেরয়েডস, ভেরি ইজি। এবং লং টার্ম যেহেতু স্টেরয়েড দেয়া যাবে না, তাহলে আমি একটা সময় গিয়ে স্টেরয়েড ট্যাপার করে ফেলবো। তাহলে আমি আর কি দিব? স্টেরয়েড যদি ট্যাপার করে ফেলি, স্টেরয়েড, রাইট, স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট দিব। ফর এক্সাম্পল অ্যাজাথায়োপ্রিন, মাইক্রোফেনোলেট, মফেটেল, এগুলো হলো কমন স্টেরয়েড স্পেয়ারিং এজেন্টস। তো এখন আমরা একটু ভিতরে যাই। তো এখানে জাস্ট মোর স্পেসিফিক যদি চিন্তা করি যে এখানে যে অটো অ্যান্টিবডিগুলো ফর্মেশন হয় সেগুলো হলো আইজি জি টাইপ। এটা একটু আনইউজুয়াল,
আমরা জানি যে প্রাইমারি ইমিউন রেসপন্স যখন হয় তখন যে অ্যান্টিবডি ফর্মেশন হয় সেটা টাইপ হলো এম IgM, বাট এইখানে কোন এক কারণে IgG টাইপ অ্যান্টিবডি বেশি তৈরি হবে। পরের শব্দটা খুব ইজি, যে autoimmune liver disease, as like most other autoimmune diseases, more common in women. That is very simple. এবং এখানে কিছু মুখস্থ জিনিস আছে যে পরীক্ষাতে আসবে, যে HLA অ্যাসোসিয়েশন কোনগুলা। সো HLA DR3 এবং HLA DR4 এবং এদের যে সাবটাইপ গুলো আছে, এই সাবটাইপ গুলা যদি কারো থাকে তাহলে পরে তার অটোইমিউন হেপাটাইটিস হওয়ার রিস্কটা বেশি হবে। এখন প্যাথোফিজিওলজিতে আমরা যাই। প্যাথোফিজিওলজি অলরেডি আমরা বলে ফেলছি, ভেরি সিম্পল, অটো অ্যান্টিবডি তৈরি হবে, এবং এখানে যে অটো অ্যান্টিবডি গুলো তৈরি হবে তার নামটা পরীক্ষাতে আসে। এফসিপিএস এ কমনলি এই অটো অ্যান্টিবডি গুলার স্পেসিফিক নেমটা দিয়ে কোয়েশ্চেন করে। যখনই একটা এসবিএ করবে তখনই পেশেন্টকে হয়তো বলবে যে পেশেন্টের তুমি অ্যাসিমটোমেটিক পেশেন্ট, তার তুমি লিভার ফাংশন টেস্ট করলা, দেখলা যে এলএফটি হাই, বাট বি ভাইরাস নেগেটিভ, সি ভাইরাস নেগেটিভ, অল দ্য হিস্ট্রি লাইক ড্রাগ স্ক্রিন করলা নেগেটিভ, প্যারাসিটামল টক্সিসিটি নাই, বা অন্য কোনো হিস্ট্রি নাই, কোনো তুমি ক্লু পাচ্ছ না যে কেন তার লিভার ইনজুরি হলো, নো ইনফেকশাস ক্লু, নো টক্সিক ক্লু, তখন তুমি অটো অ্যান্টিবডি করলা, এবং অটো অ্যান্টিবডি করে তুমি দেখলা যে অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি পজিটিভ, তো তখনই তোমার ডায়াগনোসিস হবে যে দিস ইজ প্রবাবলি অটোইমিউন হেপাটাইটিস। সো যখনই লিভার ডিজিজের কোনো কজ খুঁজে না পাওয়া যায় তখনই আমরা অটো অ্যান্টিবডি গুলো করি। উই স্টার্ট উইথ এএনএ, এএনএ তো সব জায়গায় পজিটিভ হয়, তো এএনএ এর পাশাপাশি আমরা অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি করি, বা যেটাকে সিম্পলিফাই করে বলা হয় আসমা, এএসএমএ, অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি। সো এটা হলো নাম্বার ওয়ান, মোস্ট অফ দ্য পেশেন্টস তাদের এই অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি থাকবে। সো এটা মুখস্থ করতে হবে, অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি। মুখস্থ করা একটু মাঝে মাঝে কঠিন মনে হয় এই জন্য যে লিভার সেল সেটার এগেইনস্ট অ্যান্টিবডি না দিয়ে নামটা হয়ে গেছে অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি। ওকে, সো এই জন্য এটা একটু ট্রিকি মনে রাখাটা। একটা হাইলাইট করি, জাস্ট আ সেকেন্ড। ওকে, চেঞ্জ দ্য কালার, অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডিজ। সো এটা হলো আমাদের নাম্বার ওয়ান হাইলাইটিং পয়েন্ট, যে অটোইমিউন হেপাটাইটিসের যে মোস্ট স্পেসিফিক অ্যান্টিবডি সেটা হলো আসমা বা অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি। নেক্সট আরেকটা অ্যান্টিবডি থাকতে পারে, এইটার নামটা একটু ইজি, সেটা হলো অ্যান্টি এলকেএম অ্যান্টিবডিজ। এলকেএম মানে হলো লিভার কিডনি মাইক্রোজোম। মাইক্রোজোম তো সেলের ভিতরে থাকে, তাহলে লিভার এবং কিডনি সেলের ভিতরে যে মাইক্রোজোম গুলা থাকে তার এগেইনস্ট অ্যান্টিবডি ফর্মেশন হতে পারে। তো এইটা একটা স্পেসিফিক সাবটাইটে হবে কাদের, বাচ্চাদের ক্ষেত্রে। সো বাচ্চাদের ক্ষেত্রে আমি অ্যান্টি এলকেএম অ্যান্টিবডি দেখবো। সো দুইটা পেলাম, একটা হলো আসমা আর হলো অ্যান্টি এলকেএম অ্যান্টিবডি। আরেকটা অ্যান্টিবডি আছে, এটা লিস্ট কমন, সেটা হলো অ্যান্টি এসএলএ অর অ্যান্টি সলিউবল লিভার অ্যান্টিজেন। এটার নামটা ইজি, কারণ এখানে লিভার শব্দটা আছে, এসএলএ লিভার, অ্যান্টি সলিউবল লিভার অ্যান্টিজেন। আমার মনে হয় এটা হলো বেস্ট নেম, কারণ এটা মনে রাখা খুবই সহজ, অ্যান্টি এসএলএ সলিউবল লিভার অ্যান্টিজেন। তারপর একটু কঠিন হলো অ্যান্টি এলকেএম লিভার কিডনি মাসল মাইক্রোজোমাল, আর সবচেয়ে কঠিন হলো এটা অ্যান্টি স্মুথ মাসল অ্যান্টিবডি। সো এটাই বারবার মুখস্থ করতে হবে। নেক্সট আমরা যাই, আমরা দেখলাম যে এই অটো ইমিউন হ্যাপাটাইটিসে তিন ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়। ওকে, ক্লিনিক্যাল ফিচার্স এটা আমরা আমাদের কমন সেন্স দিয়েই বা এতদিন আমরা যা পড়লাম সেখান থেকেই প্রেডিক্ট করতে পারি। ফর এক্সাম্পল, যেহেতু পেশেন্টের হেপাটাইটিস হচ্ছে, হেপাটাইটিস হলে যদি হেপাটাইটিসটা মাইল্ড হয় তাহলে তেমন কোনো ম্যানিফেস্টেশন থাকবে না, দেয়ার মে বি নো ফিচার্স এট অল, ইনিশিয়ালি পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকবে। বাট যখনই ক্রনিক্যালি পেশেন্টের হেপাটাইটিস হবে তখনই লিভার ফাংশন স্লোলি সাপ্রেসড হয়ে যাবে বা একটু ড্যামেজ হবে, লিভার ফাংশন আস্তে আস্তে কমে যাবে, তখনই ফ্যাটিগ অ্যানোরেক্সিয়া হবে, এবং একটা সময় গিয়ে পেশেন্টের জন্ডিস হতে পারে। সো এগুলো টিপিক্যাল সিমটম, এনি ক্রনিক লিভার ডিজিজ অর অ্যাকিউট লিভার ডিজিজ প্রেজেন্টস উইথ অ্যানোরেক্সিয়া অ্যান্ড জন্ডিস। লাইক ফর এক্সাম্পল, কারো যদি অ্যাকিউট হেপাটাইটিস হয় তার সবচেয়ে কনসার্নিং সিমটম, যেটা সবচেয়ে কষ্টদায়ক সিমটম হলো অ্যানোরেক্সিয়া।
তোমরা দেখবা যে যে কোনো একটা পেশেন্ট তোমার কাছে যদি আসে বলে যে হঠাৎ করে অনেক বেশি অ্যানোরেক্সিয়া হচ্ছে, ইওর নাম্বার ওয়ান ডিফারেন্সিয়াল শুড বি হেপাটাইটিস, জন্ডিস। হেপাটাইটিস, রাইট। ইভেন অনেক সময় দেখা যায় ক্লিনিক্যালি আমরা যাদের কালারটা একটু ডার্ক তাদের ক্ষেত্রে ক্লিনিক্যালি কিন্তু ইনিশিয়ালি জন্ডিস বোঝা যায় না। ইভেন স্ক্লেয়ার কালারটা বাংলাদেশে অনেক মানুষের, আমাদের চোখের মধ্যে যেহেতু এত ধোলা পড়ে, আমাদের স্ক্লেয়ার কালার অনেকেরই আছে এমনিতেই একটু ইয়েলোইশ হয়ে থাকে। সো আমরা যতই বলি ক্লিনিক্যালি শার্প হওয়া, ইনিশিয়ালি যখন লাইক বিলিরুবিন 1-2 থাকে, আড়াই থাকে, তখন কিন্তু তোমার জন্ডিসটা বোঝা যায় না, তিনের বেশি না হলে ওরকম, এবং ফেয়ার স্কিন না হলে সহজে বোঝা যায় না। সো এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট সিমটম হলো অ্যানোরেক্সিয়া। সো সিভিয়ার অ্যানোরেক্সিয়া হয় usually in acute hepatitis, especially viral hepatitis. তো এই যেখানে লেখা আছে in about 1/4 of patients the onset is acute, মানে 25% ক্ষেত্রে একদম ভাইরাল হ্যাপাটাইটিসের মতো প্রেজেন্টেশন হবে। পার্থক্য একটাই, যে এখানে ভাইরাল যে মার্কার্স গুলো আছে সবগুলা মার্কার্স নেগেটিভ থাকবে। তখন আমি সন্দেহ করব যে এখানে কজটা প্রবাবলি অটোইমিউন, এবং আলটিমেটলি এখান থেকে লিভার নেক্রোসিস হয়, লিভার ফেলিওর, অ্যাকিউট লিভার ফেলিওর হতে পারে ইন সাম কেসেস। আদার ফিচার্স গুলো ওইটাও এক্সপ্লেন করা যায় ইজিলি। যখনই একটা অটোইমিউন ডিজিজ হয়, অটোইমিউন ডিজিজ টেন্ড টু অকার টুগেদার, তারা হলো ভাই ব্রাদার। এক জায়গায় একটা অটোইমিউন ফেনোমেনন হলে দেখা যায় অন্য জায়গায় অটোইমিউন ফেনোমেনন হচ্ছে। এটার কারণটা খুবই সিম্পল। অটোইমিউন ডিজিজের মেইন কজটা হলো যখনই বি সেল এবং টি সেলের যে ম্যাচুরেশন হয়, সেই ম্যাচুরেশনটা প্রপারলি যখন না হবে, স্পেশালি টি সেল ম্যাচুরেশন যখন ইমপ্রপার হয় ইনসাইড দ্য থাইমাস, তখনই অটোইমিউন ডিজিজ গুলা তৈরি হয়। টি সেল বি সেলকে বলে যে তুই একটা অ্যান্টিবডি তৈরি কর, এর এগেনস্ট এ হলো ফরেন, সো প্রডিউস অ্যান্টিবডি এগেনস্ট ইট। সো যেহেতু মেইন সোর্স অফ প্রবলেম ইজ থাইমাস, থাইমাসে টি সেল ম্যাচুরেশন মানে প্রপারলি হচ্ছে না, তখন বি সেল ওভার রিয়েক্টিভ হচ্ছে এবং বি সেল অ্যান্টিবডি ফর্মেশন করছে। এই অ্যান্টিবডিটা বডির বিভিন্ন স্ট্রাকচারের এগেনস্টে ফর্ম হতে পারে। সো দ্য টার্গেট ক্যান বি লিভার, টার্গেট ক্যান বি কিডনি, টার্গেট ক্যান বি মাসল, জয়েন্ট, হোয়াট নট। সো মেনি থিংস ক্যান বি এ টার্গেট। সো অনেক সময় আমরা দেখি যে অটোইমিউন ডিজিজ গুলা একসাথে হয়। সো কিছু সিনড্রোম আছে আমরা জানি, পরবর্তী সময় যখন এন্ডোক্রাইন অথবা আমি যদি পড়াই কখনো আমরা দেখবো যে অটোইমিউন পলি এন্ডোক্রাইন সিনড্রোম আছে, যেখানে দেখা যায় যে অনেকগুলা এন্ডোক্রাইন ডিজিজ একত্রে হয়। হ্যাঁ, অনেকগুলো এন্ডোক্রাইন ডিজিজ একত্রে হয়। তো এখানেও আমরা দেখবো যে আজকে যে আমরা ডিজিজ গুলো পড়বো, অটোইমিউন হেপাটাইটিস, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস অর কোলাঞ্জাইটিস, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, এই প্রত্যেকটা ডিজিজেরই কিছু কমন অ্যাসোসিয়েশন আছে। এটা আরো কয়েকটা ডিজিজের সাথে একত্রে হতে পছন্দ করে, একসাথে প্রেজেন্ট করে। তো এখানে দেয়া আছে কমন ডিজিজ গুলা। যাদের অটোইমিউন হেপাটাইটিস থাকে তাদের ক্ষেত্রে কি থাকতে পারে? কমন হলো থাইরয়েড ডিজিজ, হাশিমোটো থাইরয়েডাইটিস, ইভেন থাইরোটক্সিকোসিসও থাকতে পারে, অর রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকতে পারে। সো দোজ আর কমন অ্যাসোসিয়েশন, এবং এই জন্যই দেখা যায় একটা সিমটম হিসেবে পেশেন্টের আর্থ্রালজিয়া হতে পারে। Vitiligo, is it an autoimmune condition or not? অটোইমিউন। It's also an autoimmune condition. তো এখানে কিছু সুন্দর সুন্দর লিস্ট দেওয়া আছে কন্ডিশনস অ্যাসোসিয়েটেড অটোইমিউন হেপাটাইটিস। তো এখানে কমন অ্যাসোসিয়েশন গুলো দেখবো অটোইমিউন ডিজিজ, যেমন থাইরয়েড ডিজিজ দেখতে পাচ্ছি আমরা, হাশিমোটো থাইরয়েডাইটিসও আছে, আবার গ্রেভস থাইরোটক্সিকোসিস বা থাইরোটক্সিকোসিস আছে। এবং থাইরোটক্সিকোসিস হয়ে আলটিমেটলি পেশেন্টের থাইরয়েডাইটিস হয়ে যদি হাইপোথাইরয়েডিজম সিভিয়ার হয় তখন সেখান থেকে মিক্সিডেমা ডেভেলপ করতে পারে। আবার আলসারেটিভ কোলাইটিসের সাথেও একটা অ্যাসোসিয়েশন আছে। তো আমরা আজকে পরবর্তী সময়ে যখন আরেকটা ডিজিজ পড়বো সেখানে দেখবো যে আলসারেটিভ কোলাইটিসের সাথে অনেক স্ট্রং অ্যাসোসিয়েশন। সেই ডিজিজটা কি তোমরা বলতে পারবা? Ulcerative colitis is strongly associated with one disease. প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস। Not biliary, just একটা word change করো। Primary sclerosing cholangitis. Primary sclerosing cholangitis. Sclerosing, ulcerative colitis, sclerosing cholangitis. This word repeated again and again, কারণ এটা নিয়ে কনফিউশন আমি যখন এমবিবিএস পড়তাম তখনও হতো, ইভেন এমবিবিএস পাশ করার পরেও আমার এই দুটো শব্দ নিয়ে কনফিউশন হতো। সো আমি বারবার রিপিট করি, যখন সুযোগ পাই তখন আমি রিপিট করি। প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ আলসারেটিভ কোলাইটিস। স্ক্লেরোজিং আলসারেটিভ, হ্যাঁ বারবার রিপিট করতে হবে, স্ক্লেরোজিং আলসারেটিভ কোলাইটিস। সো অ্যাসোসিয়েশন আমরা দেখবো। এবং অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়াটাও
টিপিক্যালি অন্যান্য অটোইমিউন ডিজিজ ফর এক্সাম্পল অটোইমিউন হেপাটাইটিসের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। আমি এই জিনিসগুলো হাইলাইট করলাম যেহেতু এগুলো অটোইমিউন ডিজিজ। ওকে, নেক্সট আমরা যাই ইনভেস্টিগেশনস ফর অটোইমিউন হেপাটাইটিস। তো এখন ইনভেস্টিগেশনস এর মধ্যে অবভিয়াসলি অটো অ্যান্টিবডি দেখতে হবে এবং এখানে একটা সুন্দর বক্স দেওয়া আছে, এই বক্সটা আমরা রিভিউ করি। সো আমরা অটোইমিউন হেপাটাইটিসে কি কি অ্যান্টিবডি দেখতে পারি? প্রথমে হলো এএনএ। এএনএ একটা নন স্পেসিফিক অ্যান্টিবডি। মোটামুটি 10-20টা অটো ইমিউন ডিজিজ আছে যেখানে এএনএ হাইলি পজিটিভ থাকে, এটা অত বেশি স্পেসিফিক না। মোর স্পেসিফিক হলো আসমা আর অ্যান্টি স্মুথ মাসেল অ্যান্টিবডি। আর আসমার পাশাপাশি আমরা অটোইমিউন হেপাটাইটিস আরো 2টা অ্যান্টিবডির কথা বললাম। কি কি অ্যান্টিবডির কথা বলেছিলাম আমরা? অ্যান্টি এলকেএম অ্যান্টিবডি। আমি জাস্ট শুধু এলকেএমটা লিখি। একটা হলো এলকেএম অ্যান্টিবডি, আরটা হলো অ্যান্টি সলিউবল লিভার অ্যান্টিজেন। soluble liver antigen. So those two are the less common antibodies. The most common হলো anti smooth muscle antibody or simply asthma. So আমরা আসমাটা এইভাবে লিখি। SMA or এটা দিই তাহলে সুন্দর হবে আসমা। আসমা, লক্ষ্মী, SL এ কি হয়? টেল মি সামথিং। SL এ একটা মানুষের নাম বানাও তো। আমি বানাইলাম কি? আসমা বানাইলাম, লক্ষ্মী বলে না ইংলিশে লেখে, যে লক্ষ্মীকে ইংলিশে লেখে লক্ষ্মী, এলকেএম। আর SL এ কি বানালো তুমি? সাথী। সাথী, এলটা বাদ গেল। আসলে বাংলা নামে এরকম আনইউজুয়াল ওয়ার্ড কম্বিনেশন দিয়ে বানানো খুব কঠিন। আসমা লক্ষ্মীর সাথে। ওকে, সালমাটা ঠিক আছে, সালমাটা তাও একটু মিলে, কিন্তু আবার সালমা দিলে একটা প্রবলেম আছে যে এসএম এর সাথে কনফিউশন হবে, কারণ এই যে স্মুথ মাসেল অ্যান্টিবডি সাথে অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি মানে এম আছে, তো এম দেয়া যাবে না। ওকে, ইউ রিসার্চ এন্ড ফাইন্ড আউট সামথিং এসএলএ দিয়ে কোনো কিছু পাওয়া যায় কিনা। বাট এটা যদি কখনো এসএলএ দেয়, ভিতরে যেহেতু এল আছে, লিভার অ্যান্টিজেন, এটা মনে রাখা ইজি হবে, নো প্রবলেম। সো আসমা এবং এলকেএম লক্ষ্মী, দে আর অ্যাসোসিয়েটেড উইথ অটোইমিউন হেপাটাইটিস। আর যেটা পরে আমরা পড়বো একটা ডিজিজ, সেটা হলো প্রাইমারি বিলিয়ারি কোলেঞ্জাইটিস। প্রাইমারি বিলিয়ারি কোলেঞ্জাইটিস, সেখানে আমরা দেখবো অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি আছে। বিলিয়ারি কোলেঞ্জাইটিসে মেইনলি থাকবে অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি। সো এটাকে মনে রাখতে চাইলে বিএমসি দিয়ে মনে রাখতে পারে, বাংলাদেশ মেডিকেল কলেজ। আমরা বিলিয়ারিতে মাইটোকন্ড্রিয়াল, বিলিয়ারি মাইটোকন্ড্রিয়াল, বাংলাদেশ মেডিকেল কলেজ, বিলিয়ারি মাইটোকন্ড্রিয়াল। যাই হোক, এটা আমরা রিভিউ করবো বারবার, কারণ আলটিমেটলি এই জিনিসগুলোই পরীক্ষাতে আসবে, এটা নিয়ে কনফিউশন হবে সবার, আমি জানি তো। এটা নিয়ে কনফিউশন হবে এবং এটা পারলেই বাকি সবগুলা বাই ডিফল্ট চলে আসবে। সো আমরা অটো অ্যান্টিবডি গুলো দেখলাম, কি কি অটো অ্যান্টিবডি পজিটিভ থাকতে পারে। সো এটা আমরা অলরেডি রিভিউ করে আসছি। সো অ্যান্টি স্মুথ মাসেল অ্যান্টিবডি থাকবে, এবং এখানে ডিফারেন্সিয়াল হিসেবে অনেক সময় দেখা যায় যাদের ইনফেকশাস মনোনিউক্লিওসিস আছে তাদের ক্ষেত্রেও এই অ্যান্টিবডিটা পজিটিভ হতে পারে। ইনফেকশাস মনোনিউক্লিওসিস ইউজুয়ালি কোন ভাইরাস দিয়ে হয়? ইপস্টাইন-বার ভাইরাস। ইপস্টাইন-বার ভাইরাস, গুড। ওকে, তারপর এই লাইনটা আমি হাইলাইট করেছি, একটু কালারটা ডিফারেন্ট দিয়েছি কারণ এটা ম্যানেজমেন্টের জন্য লাগে, যে এখানে আইজিজি এর কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে, এবং তুমি যদি স্টেরয়েড দাও, স্টেরয়েড দেওয়ার পরে সেই কনসেন্ট্রেশনটা ফল করে আসে। সো দ্যাটস ওয়াই elevated serum IgG levels are an important diagnostic and treatment response feature. ওকে, আর ইউজুয়ালি বায়োপসি ইন্ডিকেটেড করলে তো তুমি কনফার্ম হতে পারবা। ম্যানেজমেন্ট আমরা অলরেডি বলে আসছি, ম্যানেজমেন্ট ইজ ভেরি সিম্পল। Autoimmune disease gives steroids. Whenever you give steroids, steroids inhibit the lymphocytes. So প্রথমে টি লিম্ফোসাইট কিন্তু ইনহিবিট করবেই, তার পাশাপাশি সে বি লিম্ফোসাইটকে ইনহিবিট করবে। ভেরি সিম্পল। এবং একটা সময় গিয়ে স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট দিতে হবে, এবং ইউজুয়াল স্পেয়ারিং এজেন্ট আমরা শুরু করি অ্যাজাথাপ্রিন দিয়ে, বাট সেটার বদলে কি আছে? মাইক্রোফেনোলেট মফেটিল।
নেক্সট আমরা চলে আসি প্রাইমারি biliary cholangitis। সো biliary থেকে আমরা অলরেডি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট পড়ে আসছি, যখনই biliary cholangitis হয় তখনই বাংলাদেশ মেডিকেল কলেজ, তার মানে কোন অ্যান্টিবডি পাওয়া যায়? Mitochondrial antibody. মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি, biliary মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি। তো এই নামটা খুবই সুন্দর, যারা এই নামকরণ করেছে তারা খুবই ভালো কাজ করেছে, কারণ এই নাম থেকেই ডিজিজের মোটামুটি 90% আমরা এক্সট্রাক্ট করতে পারবো। তো আমরা যদি যাই, প্রথম কথা হলো প্রাইমারি, তার মানে এখানে প্রবলেমটা ইউজুয়ালি যে biliary সিস্টেম আছে, biliary সিস্টেমেরই কোনো একটা কারণে, তার কোনো একটা ডিফেক্ট বা কোনো একটা প্রবলেমের কারণে সেখানে ডিজিজ হয়, নট সেকেন্ডারি, ইটস প্রাইমারি, দ্যার ইজ প্রবলেম ইন দ্য biliary সিস্টেম। এবং biliary সিস্টেমের প্রবলেমের জন্য সেখানে একটা সময় গিয়ে ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশন মানেই হলো অ্যানজাইটিস, কোল অ্যানজাইটিস। কোল মানে হলো bile duct or bile ductule, and itis is inflammation. So cholangitis is inflammation of the bile duct. তো এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে bile duct দুই ধরনের আছে, ইন্ট্রাহেপাটিক আছে, এক্সট্রাহেপাটিক আছে। তো যদি প্রাইমারি biliary cholangitis হয়, এটা কি ইন্ট্রাহেপাটিক or এক্সট্রাহেপাটিক? Intrahepatic. ইন্ট্রাহেপাটিক, ভেরি গুড, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা আমি পরে বলবো। Intrahepatic. Primary biliary cholangitis or PBC is intrahepatic. Everything in the liver, inside the liver. Okay. তারপরে যাই, cholangitis যখন হবে, যখন ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন হয়ে আস্তে 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 সেখানে সেলুলার ইনফিলট্রেশন হয়, কিছুটা ধরো ক্রনিক্যালি ড্যামেজ হওয়ার জন্য যে লুমেনটা আছে, লুমেনটা আস্তে আস্তে কি হয়ে যায়? ন্যারো হয়ে যায়। যখনই biliary সিস্টেমের লুমেন ন্যারো হয়ে যাবে, তখনই বাইল ফ্লো বেশি হবে না কম হবে? কম হবে, বাইল স্ট্যাসিস হবে। যখনই এরকম একটা ইন্ট্রাহেপাটিক স্ট্যাসিস হয় বা ইন্ট্রাহেপাটিক অবস্ট্রাকশন হয়, তখন পেশেন্টের ক্লিনিক্যাল সিম্পটম কি হবে? Jaundice. জন্ডিস। এবং যখনই এরকম অবস্ট্রাকটিভ জন্ডিস হয়, তখন জন্ডিসের সাথে আরেকটা সিম্পটম কি থাকে? Itching. ইচিং। সো দোজ টু আর দ্য ক্লাসিক সিম্পটম অফ প্রাইমারি biliary cholangitis। তো আবার তুমি বলতে পারো যে পরবর্তীতে আমরা আরেকটা ডিজিজ পড়বো, সেখানেও এই দুইটা সিম্পটম থাকবে। In primary sclerosing cholangitis, the two main symptoms are jaundice and itching. So ওই সিম্পটমটা আসলে ডিফারেন্সিয়েট করা মুশকিল। আলটিমেটলি ডিফারেন্সিয়েট করতে গেলে আমাকে পেশেন্টের হিস্ট্রি এবং পেশেন্টের কিছু ইনভেস্টিগেশন দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে, এটা আমরা পরে আসবো। তো আমরা cholangitis এর ক্ষেত্রে আমরা এটা শিখলাম যে পেশেন্টের জন্ডিস হবে এবং পেশেন্টের ইচিং হবে। এবং একটা পর্যায়ে গিয়ে যখনই biliary সিস্টেম এত বেশি ড্যামেজ হচ্ছে, তার আশপাশে তো লিভার সেল আছে, তো লিভার সেলগুলো ড্যামেজ হবে, সো আলটিমেটলি পেশেন্টের সিরোসিস ডেভেলপ করবে একটা পর্যায়ে গিয়ে, আমরা পরে দেখবো সেটা। তাহলে এখানে শব্দগুলো খুবই সুন্দর করে দেয়া আছে। সো ক্রনিক, প্রোগ্রেসিভ, কলাস্টেরিক লিভার ডিজিজ। অবভিয়াসলি ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে, ক্রনিক ইনফ্লামেশন মানে সেটা প্রোগ্রেসিভ হবে, এবং সেখানে যেহেতু ইন্ট্রাহেপাটিক বাইল ডাক্ট ন্যারো হয়ে যাচ্ছে, এই জন্য কলেস্টেসিস হচ্ছে। এবং এইখানে যেহেতু একটা অটোইমিউন ডিজিজ, মেইনলি মেয়েদের হবে। তো এই কথাটা ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন পরবর্তী সময়ে দেখবো যে প্রাইমারি স্ক্লেরোসিং কোলাঞ্জাইটিস, সেক্ষেত্রে সেক্সটা রিভার্স হয়ে যায়। তাহলে বলতো প্রাইমারি স্ক্লেরোসিং কোলাঞ্জাইটিস বা পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, সেখানে কারা বেশি থাকে, ছেলেরা না মেয়েরা? Men. মেল ডমিনেন্ট। হ্যাঁ, পিএসসি মেম্বার কিন্তু মেয়েদের সংখ্যা খুবই কম। সো এভাবে মনে রাখতে পারি যে পিএসসি মেম্বার পাবলিক সার্ভিস কমিশনে মেইনলি ছেলেরা বেশি আছে। সো ইটস ইম্পর্টেন্ট ডিফারেন্স, এটা পরবর্তী সময় দেখবে ইম্পর্টেন্ট ডিফারেন্স, যে পিএসসি ইজ মোর কমন ইন ম্যান, পিবিসি মোর কমন ইন উইমেন। অ্যান্টিবডি আমরা দেখলাম, অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি। এবং ক্রনিক ইনফ্লামেশন মানে এখানে একটা সময় গ্রানুলোমা ফর্মেশন হবে, ড্যামেজ অ্যান্ড লস অফ দ্য বাইল ডাক্টস। ইন্ট্রাহেপাটিক অর এক্সট্রাহেপাটিক? Intrahepatic. ইন্ট্রাহেপাটিক। সো আলটিমেটলি পেশেন্টের হেপাটোসাইটের আশপাশেও ফাইব্রোসিস হবে এবং সিরোসিস ডেভেলপ করবে। সিমটমস আমরা পড়ে আসলাম, ইনসিডিয়াস অনসেট, ইনসিডিয়াস মানে স্লো, দেয়ার উইল বি স্লো অনসেট অফ ইচিং অ্যান্ড টায়ার্ডনেস, সাথে জন্ডিস থাকতে পারে। অনেক সময় জন্ডিসটা ইচিং এর পরে আসে, ইচিংটা আগে হয় আর জন্ডিসটা পরে আসে। এপিডেমিওলজি, এটা আমরা পড়ে আসলাম। প্যাথোফিজিওলজি, সো এখান থেকে যেটা জানি মুখস্থ করতে হবে সেটা হলো HLA-DR8। একটু আগে যখন অটোইমিউন হেপাটাইটিস পড়ছিলাম, সেখানে ছিল HLA-DR3 and 4, আর পিবিসি তে হলো HLA
DR8 এটা এভাবে মনে রাখা যায় যে বি এবং 8 দেখতে একই রকম না? দেখো বি এর মধ্যে যদি আমি বিটা যদি লিখি, বি এর বাম পাশে যে দাগ থাকে সেটাকে যদি একটু বাঁকায় দিই তাহলে সেটা 8-এর মতো হয়ে যায়। তো এইভাবে মনে রাখতে পারো, কারণ এগুলো লং টার্ম যখন আসবে, অনেক দিন পরে যখন আসবে, তখন তোমার মনে থাকবে না। ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ এত এত এইচএলএ আছে, এত এত ডিজিজের সাথে। যারা বইটা লিখছে তাদেরকে যদি জিজ্ঞেস করো তারাও কিন্তু পারবে না, তারা যখন লিখছে তখন দেখে দেখে লিখছে, বুঝছো না? সো ডিফিকাল্ট। সো বি ইজ 8, PBC HLA DR8. Okay, so that's maybe one way to remember. AMA আমরা বললাম যে অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি থাকবে এবং এর টার্গেটটা হলো PDH, পাইরুভেট ডিহাইড্রোজেনেস কমপ্লেক্স। এটা আমরা যখন বায়োকেমিস্ট্রি পড়ি সেটা আমরা পড়ে আসছি এনজাইমটা। তো ইটস এন মাইটোকন্ড্রিয়াল এনজাইম, তাই না? ইটস এ মাইটোকন্ড্রিয়াল এনজাইম। এবং এর কাজ কি বলতো? বায়োকেমিস্ট্রি নলেজ দেখে কেমন আছে কার? পাইরুভেট ডিহাইড্রোজেনেস, তার মানে এ কার উপর কাজ করবে? এই এনজাইমটার সাবস্ট্রেট কি? পাইরুভেট। যেহেতু তার নাম হলো পাইরুভেট ডিহাইড্রোজেনেস, তাহলে তার সাবস্ট্রেট হলো পাইরুভেট। আর যখন পাইরুভেটকে ডিহাইড্রোজেনেশন করা হয় তখন সেখান থেকে একটা টিসিএ সাইকেলের ইম্পর্টেন্ট স্ট্রাকচার তৈরি হয়, টিসিএ সাইকেলে পার্টিসিপেট করে। কোন স্ট্রাকচার? অ্যাসিটাইল কোয়ে। কোয়ে। সো পিডিএইচ এর কাজ হলো পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি করা। পাইরুভেট কোত্থেকে আসে? পাইরুভেট কামস ফ্রম গ্লাইকোলাইসিস। সো অ্যাকচুয়ালি PDH is the last enzyme that connects glycolysis with TCA cycle. ঠিক আছে, গ্লাইকোলাইসিস এবং টিসিএ সাইকেলের মধ্যে কানেকশনটা হলো পিডিএইচ এর মাধ্যমে। পাইরুভেটটা মাইটোকন্ড্রিয়াতে ঢুকবে এবং সেখানে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হবে, দেন ইট উইল গো টু সাইট্রিক অ্যাসিড সাইকেল অর টিসিএ সাইকেল এবং সেখান থেকে অ্যানাডি তৈরি হবে। যাই হোক, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড, এটা পরীক্ষাতে আসবে না, জাস্ট মনে রাখার জন্য। অ্যান্টিমাইটোকন্ড্রিয়াল মানেই হলো পিডিএইচ এর এগেইনস্ট অ্যান্টিবডি ফর্মেশন হয়। এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা অটোইমিউনের সাথে পার্থক্য করার জন্য হাইলাইট করেছি, সেটা হলো অটোইমিউন হ্যাপাটাইটিস যখন হয় সেখানে যে অটো অ্যান্টিবডি টাইপটা থাকে, দোজ আর ইউজুয়ালি IgG, বাট পিবিসিতে মেইনলি হলো IgM, রাইট? তো ক্লিনিক্যাল ফিচার্স আমরা অলরেডি পড়ে আসছি। পেশেন্ট দুর্বল লাগবে, নাথিং স্পেসিফিক, প্লুরাইটাসটা মোর স্পেসিফিক। তারপর একটা সময় আগে পেশেন্টের জন্ডিস হবে, প্লুরাইটাস মানে ইচিং, এবং ইচিংটা বেশি খারাপ থাকবে লিমসের, সিম্পল। আর যখনই কোলেস্টাসিস হয়, কোলেস্টাসিস মানে হলো তোমার বাইল ফ্লো কমে যাবে, গল ব্লাডারে যে বাইল যাওয়ার পরিমাণটা সেটা কম যাবে, এবং গল ব্লাডারে বাইল যদি কম যায় ইন্টেস্টাইনেও বাইল কম যাবে। যখন ইন্টেস্টাইনে বাইল কম যায় তখনই ফ্যাট এবং ফ্যাট সলিবল ভিটামিনস অ্যাবজর্পশন কমে যাবে। সো আলটিমেটলি পেশেন্টের ফ্যাট সলিবল ভিটামিন ডেফিসিয়েন্সির সিমটমস গুলো ডেভেলপ করবে। ফর এক্সাম্পল অস্টিওম্যালাসিয়া হতে পারে। অস্টিওম্যালাসিয়া হবে ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য, তাই না? আবার অস্টিওপরোসিস হবে যখনই লিভার ডিজিজ হয়, তখনই বডির যে প্রোটিন মেটাবলিজম, লিপিড মেটাবলিজম এগুলো অল্টার্ড হয়ে যায়, ফলে বোনের যে একটা মেটাবলিক সাপোর্ট দরকার, অ্যামিনো অ্যাসিড সাপোর্ট দরকার, সেই সাপোর্টটা প্রপারলি পায় না, তখন বোনস গুলার মাঝখানে মাঝখানে ক্ষয়ে যায়, অস্টিওপরোসিস হয়। সো দ্যাট ইজ কল হেপাটিক অস্টিওডিস্ট্রফি। যেমন আমরা জানি যে যখন সিকিডি হয় তখনও কিন্তু অস্টিওডিস্ট্রফি হয়, তাই না? বোনস ক্ষয়ে যায়, সেটাকে বলে রেনাল অস্টিওডিস্ট্রফি। সিমিলারলি যখনই এরকম ক্রনিক লিভার ডিজিজ হয়, স্পেশালি যখন বিলিয়ারি ডিজিজ হয়, পিবিসি হয়, তখনও অস্টিওডিস্ট্রফি হতে পারে। ওকে, স্ক্র্যাচ মার্ক তো পাবোই যেহেতু ইচিং হচ্ছে, নাথিং স্পেশাল, নাথিং স্পেশাল। ওকে, আর কিছু কিছু ক্ষেত্রে আমরা জ্যান্থোমা পেতে পারি যেহেতু পেশেন্টের কোলেস্ট্রল লেভেলটা একটু বেড়ে যায়। যখনই বিলিয়ারি সিস্টেমে কোনো অবস্ট্রাকশন হয়, স্পেশালি ইন্ট্রাহেপাটিক অবস্ট্রাকশন হয়, তখনই কোলেস্ট্রল এক্সক্রিশনটা স্লো ডাউন হয়। কারণ কি, বাইলের কনস্টিটিউয়েন্ট তোমাদের যদি মনে থাকে, আমি তোমাদের যখন প্রথম ক্লাস নেই হেপাটোলজি, সেখানে কিন্তু আমি গাইডনের একটা চার্ট দেখাইছিলাম যে বাইলের মধ্যে কিন্তু কোলেস্ট্রল থাকে, তাই না? জি। এবং সেখান থেকে তো কোলেস্ট্রল স্টোন হয়, গল স্টোন হয়। সো অ্যাকচুয়ালি বাইল একটা গুড ওয়ে অফ রিমুভিং কোলেস্ট্রল ফ্রম ইউর বডি।
বাট যখনই বাইলটা প্রপারলি ফ্লো করতে না পারে তখন তুমি কোলেস্টেরল এক্সক্রিট করতে পারবে না, এক্সক্রিশন পাথওয়েটা স্লো ডাউন হয়ে গেল, তখন তোমার সেরাম কোলেস্টেরল লেভেল কিন্তু একটু বেড়ে যায়। অবস্ট্রাকশন যদি হয় ইন্ট্রাহেপাটিক তখন কোলেস্টেরল লেভেল বেড়ে যায়। এটা আমরা যখন পিএসসি দেখবো সেখানে আরো বেশি আসবে, সেখানেও কিন্তু কোলেস্টেরল বেড়ে যায়। সো কোলেস্টেরল বেড়ে গেলেই সেটা স্কিনের নিচে জমা হতে পারে, দেন উই কল ইট জ্যান্থোমা। বাকি সিমটমস গুলো সিম্পল। অ্যাসোসিয়েটেড ডিজিজ, এটা যেহেতু অটোইমিউন ডিজিজ ভাই ব্রাদার, তাদের সাথে অন্যান্য ডিজিজ হতে পারে। সো সিক্কা সিনড্রোম বা জোগ্রেন সিনড্রোম আমরা জানি এটা হতে পারে। থাইরয়েড ডিজিজ আমরা দেখে আসলাম, থাইরয়েড ডিজিজ হলো কমন, খুবই কমন অটোইমিউন ডিজিজ। সো অটোইমিউন হেপাটাইটিসেও অ্যাসোসিয়েশন হিসেবে ছিল, আবার এখানেও আছে। এছাড়া সিলিয়াক ডিজিজ এখানে অ্যাসোসিয়েশন আছে। এগুলো আলটিমেটলি বারবার পড়তে পড়তে তোমার কিছু কমন সেন্সের মতো কিছু কমন জিনিস যে এমনিতেই বলতে পারবা যে হ্যাঁ মোটামুটি যে কোনো অটোইমিউন ডিজিজ পড়ছো তুমি বলতে পারো যে ইটস প্রবাবলি অ্যাসোসিয়েটেড উইথ থাইরয়েড ডিজিজ, ঠিক আছে। আর যখন জিআই ডিজিজ পড়বা, if there is a GI autoimmune disease probably associated with celiac disease which is a GI autoimmune disease. So এগুলা একসাথে হয় অনেক সময়। ইনভেস্টিগেশনস আমরা কিন্তু বেসিক ইনভেস্টিগেশনস পড়ে আসছি। সো এলএফটি করলে আমরা কোলেস্টাসিস পাবো। কোলেস্টাসিস মানে কেমন হবে, আমাকে একটা এক্সাম্পল দাও তো, কি কি ফিচার্স পাবা? এএলটি এসটি কেমন হবে? raised, রেজড, মাইল্ড অর হাই রাইজ? high raised, কোলেস্টাসিসে কিন্তু খুব বেশি হাই হবে না এএলটি এসটি, মাইল্ড টু মডারেট রাইজ হবে। হাই রাইজ, ভেরি হাই রাইজ কিসের হবে? obstructive jaundice, না মানে মানে কোন লিভার, hepatic, কোন টেস্টটা অনেক বেশি হাই হবে? আমি কোশ্চেনটা সুন্দর করে করতে পারি নাই। ALT AST level in cholestasis is slightly elevated, but ALP level in cholestasis is very high, high. That's the point. আমি এটাই বলতে চাচ্ছি যে যখন cholestasis হবে, cholestasis মানেই ALT AST level mild elevated, but ALP is very high. And bilirubin also high হবে obviously. Bilirubin especially conjugated bilirubin লেভেলটা বাড়বে। সো এটা আমরা পড়ে আসছি, যে 853 পেজের রেফারেন্স দিচ্ছে, এটা আমরা পড়ে আসছি। হাইপার কোলেস্টেরলেমিয়া আমরা বললাম কেন হবে, মোস্ট স্পেসিফিক অ্যান্টিবডি হলো অ্যান্টি মাইটোকন্ড্রিয়াল অ্যান্টিবডি। অ্যান্ড ডায়াগনোসিস আমরা কনফার্ম করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো এমআরসিপি, ম্যাগনেটিক। এমআরসিপির এলাবোরেশনটা কি? magnetic resonance cholangiopancreatography, হ্যাঁ, সো এটা করলে আমরা কি দেখবো? দেখবো যে ইন্ট্রাহেপাটিক যে বাইল ডাক্ট আছে সেই ডাক্টগুলা ন্যারো হয়ে গেছে, তাই না? narrow haze, বাট এটা স্মুথ থাকবে, এই কথাটা এখানে খুব বেশি করে লেখা নাই, বাট জিনিসটা স্মুথ থাকবে, সবগুলাই চিকন হয়ে গেছে বাট সমানভাবে চিকন হয়ে গেছে, সমানভাবে চিকন হয়ে গেছে। বাংলাদেশের মতো না, বাংলাদেশে ধরো কিছু মানুষ গরিব হয়ে গেছে কিন্তু সবাই গরিব হয় না, কিছু মানুষ ধনী হয়ে গেছে, বেশি ধনী হয়ে গেছে এই করোনার মধ্যে, আর কিছু মানুষ বেশি গরিব হয়ে গেছে। সো কোনো জায়গায় চিকন অনেক, কোনো জায়গায় মোটা হয়ে গেছে। লাইক কি বলবো, যে আলিশা মার্ট, তারপরে ই ভ্যালি, তারা হলো মোটা হয়ে গেছে, অনেক মোটা হয়ে গেছে, আর সেখান থেকে যারা টাকা ইনভেস্ট করছিল তারা একদম চিকন হয়ে গেছে, কাইন্ড অফ লাইক দ্যাট। সো এরকম যদি পিবিসি হয়, পিবিসি হলে সমানভাবে সবাই শুকায় যাবে, সমানভাবে স্মুথলি সবগুলা বাইল ডাক্ট, ইন্ট্রাহেপাটিক বাইল ডাক্ট ন্যারো হয়ে যাবে। বাট যখন আমরা পিএসসি দেখবো, পাবলিক সার্ভিস কমিশন প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, সেখানে কি হবে? সেখানে বাংলাদেশের মতো হবে, কোনো জায়গায় অনেক চিকন আর কোনো জায়গা যখন পিএসসি প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিসে এমআরসিপি করব, কোন জায়গায় চিকন থাকবে আর কোন জায়গায় মোটা থাকবে, চিকন আর মোটা, এটাকে বলে বিডেড অ্যাপিয়ারেন্স। আমি কথাগুলো বলতেছি, যখন আমরা ওইখানে যাব তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হবে। জাস্ট তোমাকে একটা হিন্ট দিলাম। রাবিন, ব্যাটটা দাও তো, ব্যাটটা, মশার ব্যাট। সো এমআরসিপি আমরা দেখবো, আদার অ্যান্টিবডি অত ইম্পর্টেন্ট না। ওকে, সো ম্যানেজমেন্টের মধ্যে এই ড্রাগটা আমরা কমনলি ইউজ করি, আরসোডিঅক্সিকলিক অ্যাসিড। ট্রেড নেম কি বলো তো? নামের প্রথম অংশটাতে ট্রেড নেম আছে, সিম্পল, আরসো ট্যাবলেট, আরসো 150 মিলিগ্রাম আছে, 300 মিলিগ্রাম আছে, এখানে
300 মিলিগ্রাম দিতে হবে। You have to give 300 milligrams, one tablet TDS. কেন? কারণ দেখো এখানে ডোজটা কি লেখা আছে, ডোজ লেখা আছে 15 মিলিগ্রাম পার কেজি পার ডে। তাহলে যদি একটা 60 কেজি পারসন হয়, তার 15 মিলিগ্রাম পার কেজি হলে পার ডে তে কত হওয়া উচিত? 15 into 60 মানে কত? 9,000 9,000 না, 900 900। সো 900 হলে কিন্তু এই ডোজটা ঠিক আছে। 300 মিলিগ্রাম 3 বেলা যদি খায়, 3 3 900 হয়ে যায়। সো দ্যাট ইজ এ টিপিক্যাল রেজিমেন। যাদেরই পিএসসি বা পিবিসি আছে তাদের দুইজনের ক্ষেত্রেই, পিএসসি পিবিসি দুইটার ক্ষেত্রেই ইনিশিয়াল ম্যানেজমেন্ট হলো একটা আরসোডিঅক্সিকলিক অ্যাসিড। এটা দিলে বাইল ফ্লোটা ইমপ্রুভ হয় এবং বলা হয় যে ওভারঅল পেশেন্টের ডিজিজ প্রোগ্রেশনটা স্লো ডাউন হয়। ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট। সো দিস ইজ লাইক ফার্স্ট লাইন ট্রিটমেন্ট। আর এটার চেয়েও ভালো একটা ড্রাগ আছে, সেটা হলো ওবেটিকলিক অ্যাসিড, সেকেন্ড জেনারেশন পাইল অ্যাসিড। আলটিমেটলি যখনই লিভার ড্যামেজ হয়ে যাবে, লিভার ফেইলিয়ার মানে ডিকম্পেনসেশন হবে, তখন একটা অপশন হলো লিভার ট্রান্সপ্লান্টেশন। সিমটোম্যাটিক যে ম্যানেজমেন্ট সেই সম্পর্কে একটু বলা আছে। কমন সিমটম যেহেতু ইচিং বা প্লুরাইটাস, ইচিং এর জন্য আমরা কি করতে পারি? নাম্বার 1, আমরা যে আরসো দিচ্ছি সেটা তো ইচিং কিছুটা কন্ট্রোল হয়, বাইল ফ্লোটা যেহেতু ইমপ্রুভ হয়। বাট যদি তাতে কাজ না হয়, তাহলে আমরা যেটা দিতে পারি কোলেস্টারামিন পাওয়া যায়, হেপাকল নামে পাওয়া যায়, এটা দিতে 4 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায়, এটা দিতে পারি। অথবা আদার অপশনের মধ্যে অ্যান্টিবায়োটিকের মধ্যে আমরা রিফাম্পিসিন দিতে পারি, অ্যান্টি টিউবারকুলার ড্রাগ, বাট সামহাউ এটা ইচিং কমায়। ওপিওয়েডস ব্লকার হিসেবে ন্যালট্রিক্সন দিতে পারি। এবং আলটিমেট ম্যানেজমেন্ট হিসেবে যদি কাজ না হয় কোনো কিছুতেই প্লাজমাফেরেসিস করা যায়। এগুলো আসলে বাংলাদেশে খুবই ডিফিকাল্ট, মানে এইসব ইন্ডিকেশনে করা। আমরা ইউজুয়ালি প্লাজমাফেরেসিস সংরক্ষিত একটা ট্রিটমেন্ট হিসেবে ইউজ করি। কোন জায়গায়? What are the common indications of plasmapheresis? Plasmapheresis তার মানে clear your plasma from what? Clear your plasma from TBS. autoimmune disease. GBS, right? GBS. GBS এ একটা autoantibody formation হয়, ক্রস রিঅ্যাক্ট করে, সো GBS। বা আদার যে সিভিয়ার অটোইমিউন ডিজিজ আছে, লাইক ওয়েজেনার্স গ্রানুলোমাটোসিস যদি হয়, আর যদি কারো টিটিপি হয়, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপোরা, হাস হয়, হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, ইভেন মায়াস্থেনিয়া গ্রাভিস, এইসব কন্ডিশনেও কিন্তু প্লাজমাফেরেসিস করা যায়। প্লাজমাফেরেসিস মানে যখনই একটা অটোঅ্যান্টিবডি ফর্মেশন হয়, ব্লাডে অনেক বেশি থাকে, সেটাকে ক্লিয়ার আপ করার জন্য তুমি প্লাজমাফেরেসিস করতে পারো। হোয়াটএভার দ্য অটোইমিউন ডিজিজ, তুমি যদি প্লাজমাফেরেসিস করো, তার কি ইমপ্রুভমেন্ট হবে? কিছুটা হলেও হবে। হোয়াটএভার দ্য অটোইমিউন ডিজিজ, ইট ইজ ভেরি ইফেক্টিভ। আর প্লাজমাফেরেসিস এর ব্রাই ব্রাদার হিসেবে আরেকটা ট্রিটমেন্ট আছে, সেটা হলো আইভিআইজি। অনেক সময় দেখা যায় যে হয় প্লাজমাফেরেসিস করবা অথবা আইভিআইজি, যে কোনো একদিকে গেলে মোটামুটি সেরামে যে অটো অ্যান্টিবডি গুলো আছে তাদের কনসেন্ট্রেশন ড্রাস্টিক্যালি ফল করে। সো হেল্পফুল ইন মোস্ট অফ দ্য অটোইমিউন ডিজিজেস। কমন ইন্ডিকেশন গুলো আমি বললাম, এটা প্র্যাকটিক্যালি করা হয়। যাই হোক, বাকি সিমটমস গুলা সিমটোমেটিক, আমি আর এটার ভিতরতে খুব বেশি যাব না। লেটস গো টু আওয়ার নেক্সট ব্রাদার, পিএসসি, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। স্ক্লেরোজিং, তাহলে এখান থেকে আমরা অলরেডি কিছু পয়েন্ট রিভিউ করে আসছি। একটা পয়েন্ট ছিল স্ক্লেরোজিং ছেলেদের বেশি হবে না মেয়েদের বেশি হবে? ছেলেদের বেশি হবে, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, এটা কি ইন্ট্রাহেপাটিক অর এক্সট্রাহেপাটিক স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিসটা? চিন্তা করে বলো, দেখে বলো, আবার আরো চিন্তা করো, আরো দেখো। It's both. আমার কোয়েশ্চনটা একটু ট্রিকি, মানে কোয়েশ্চনটা একটু মিসলিডিং। It's both, হ্যাঁ, but PBC is only intrahepatic, so it's one of the most important difference. এবং এই ডিফারেন্সটা আমরা কোন টেস্ট করলে দেখতে পারবো? কোন টেস্ট করে আমরা নিজের চোখে দেখতে পারবো? MRCP. সো PBC এবং PSC ডিফারেন্সিয়েটিং টেস্ট হলো MRCP। MRCP করলেই বুঝতে পারবো।
এমআরসিপি করলে যখন দেখবো পিবিসি সেখানে স্মুথ ট্যাপারিং অর স্মুথ ন্যারোয়িং অফ অনলি ইন্ট্রাহেপাটিক বাইল ডাক্ট। বাট যখন পিএসসি হবে কোন জায়গায় অনেক চিকন কোন জায়গায় মোটা, সো দেয়ার উইল বি ইরেগুলারিটিস, বাইল ডাক্ট গুলা ইরেগুলার হবে এবং নট অনলি ইন্ট্রাহেপাটিক বাট অলসো ইনভলভমেন্ট অফ দ্য এক্সট্রাহেপাটিক বাইল ডাক্ট, দুইটাই হবে। স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিসে কাউকে ছাড় দিবে না, ইন্ট্রাহেপাটিকও ধরবে এক্সট্রাহেপাটিকও ধরবে। এবং যেহেতু শব্দটা হলো স্ক্লেরোজিং মানে এখানে ফাইব্রোসিসটা অনেক বেশি হবে। স্ক্লেরোসিস মানেই ফাইব্রোসিস, স্ক্লেরোজিং মানেই ফাইব্রোজিং, মানে অনেক বেশি ফাইব্রোসিস হবে। সো বাইল ডাক্ট ইন্ট্রাহেপাটিক এবং এক্সট্রাহেপাটিক বাইল ডাক্ট জায়গায় জায়গায় একদম নাই হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। এই জন্য এটার একটা নাম হলো ভ্যানিশিং বাইল ডাক্ট সিনড্রোম। যখন অনেক বেশি সিভিয়ার হয় পিএসসি তখন সেটাকে বলে ভ্যানিশিং বাইল ডাক্ট সিনড্রোম। সো সিমিলার পিবিসি পিএসসি এর সিমিলারিটি আছে যেহেতু দুইটাই কলেঞ্জাইটিস, সিমটমস একই রকম, বাট ডিফারেন্স গুলো আমরা হাইলাইট করলাম। কমপ্লিকেশন হিসেবে কি হতে পারে এদের? কোলঅ্যাঞ্জিওকার্সিনোমা হতে পারে। কোলঅ্যাঞ্জিওকার্সিনোমা তার মানে ক্যান্সার ইন ইউর বাইল ডাক্ট। কোলঅ্যাঞ্জিও মানে বাইল ডাক্ট, কার্সিনোমা। সো কোলঅ্যাঞ্জিওকার্সিনোমা অবভিয়াসলি যাদের এরকম ক্রনিক ইনফ্লামেশন হবে ইন দ্য ইন্ট্রাহেপাটিক এবং এক্সট্রাহেপাটিক বাইল সিস্টেম তাদের ক্ষেত্রে হওয়ার চান্স অনেক বেশি, 10 to 30% পেশেন্ট। এটা আমরা বলে আসছি, পাবলিক সার্ভিস কমিশনে ছেলেদের সংখ্যা বেশি, মোর কমন ইন ইয়াং ম্যান, এবং ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া গুলা আমরা কিছু কিছু ডিসকাস করেছি। ফর এক্সাম্পল মেইন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হলো এমআরসিপি যদি করি, হুইচ ইজ এ টাইপ অফ কোলাঞ্জিওগ্রাফি, সেখানে থাকবে বিডিং এন্ড স্টেনোসিস। বিডিং মানে কি? চিকন না মোটা? বিডিং মোটা, আর স্টেনোসিস মানে ন্যারো বা চিকন। সো এখানে কিছু কিছু জায়গা থাকবে মোটা, খাঁটি বাংলা যেটাকে বলে মোটা, আর কিছু কিছু জায়গা থাকবে চিকন। মোটা আর চিকন, কেউ হয়ে যাচ্ছে ধনী বিডিং, কেউ হয়ে যাচ্ছে গরিব। বিডিং এন্ড স্টেনোসিস অফ দ্য biliary system means intrahepatic and extrahepatic. তারপরে 2 নম্বর পয়েন্ট, একটা ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, সেটা হলো পেশেন্টের স্টোন থাকতে পারবে না। এখানে আইডিয়াটা হলো যখনই তোমার biliary সিস্টেমে স্টোন থাকে, স্টোন থাকলে যেটা হয়, স্টোন ক্যান ইনডিউস ইনফ্লামেশন ইটসেলফ। যখন স্টোনের জন্য ইনফ্লামেশন হবে তখন সেটার নাম কি প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস হওয়া উচিত নাকি সেকেন্ডারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস হওয়া উচিত? Secondary. So you have to exclude choledocholithiasis and you also have to exclude surgery. তার মানে এখান থেকে আমরা দুইটা জিনিস শিখলাম, যে যদি পরীক্ষাতে জিজ্ঞেস করে সেকেন্ডারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস দুইটা কজ বলো, তাহলে তুমি কি কি বলবা? একটা হলো choledocholithiasis, আরেকটা কজ কি? bile duct surgery. Those two are common cause of secondary sclerosing cholangitis. And obviously তোমাকে bile duct cancer টা এক্সক্লুড করতে হবে, কারণ হলো অনেক সময় bile duct যদি ক্যান্সার হয় জায়গায় জায়গায় ক্যান্সার সেলগুলো স্প্রেড করে, সো সেই জায়গাগুলো ন্যারো হয়ে যাবে, মানে যখন এমআরসিপি করবা তখন সেরকম দেখা যাবে। সো দিস ইজ এ ডিফারেন্সিয়াল। সো পিএসসি এর একটা ডিফারেন্সিয়াল হলো কোলাঞ্জিওকার্সিনোমা, একটা কমপ্লিকেশন হলো কোলাঞ্জিওকার্সিনোমা, আবার ডিফারেন্সিয়ালও হলো কোলাঞ্জিওকার্সিনোমা। প্যাথোফিজিওলজি আমরা এটা অলরেডি একটু আগে বলে আসছি যে অ্যাসোসিয়েশন, দিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ulcerative colitis. এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট, ক্লোজ অ্যাসোসিয়েশন উইথ ulcerative colitis, sclerosing cholangitis, ulcerative colitis. ওকে, সো এখানে অ্যাসোসিয়েশন গুলো লেখা আছে। এই পয়েন্টটা পরীক্ষাতে আসে যাদের ulcerative colitis এবং পিএসসি একত্রে আছে, তার মানে তাদের আরো সমস্যা হবে, তার হলো কোলোরেক্টাল নিওপ্লাসিয়া, কোলন ক্যান্সারের রিস্কটা বেড়ে যাবে। তাহলে কি বলবা যে যার একটা প্রবলেম আলসারেটিভ কোলাইটিস আছে, তার সাথে পিএসসি হচ্ছে, তার উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে তার কি হচ্ছে? কার্সিনোমা, কোলোরেক্টাল কার্সিনোমা। সো কি ব্যাড লাক, ব্যাড লাক। লাইক বাংলাদেশ প্রথম দুটা ম্যাচ হারলো, ঠিক আছে, তাও একটু ভালো স্কোর করছিল, মরার উপর খাড়া ঘা হিসেবে লাস্ট গুলাতে জস বাটলারের সমানও রান করতে পারলো না, তাই না? এদেরকে আসলে খেলতেই দেওয়া উচিত না, এদেরকে গ্রামে পাঠানো উচিত, যে চাষবাস করে খা, খেলাধুলা বাদ দে। ওকে, যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি, সামনে যাই।
তো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি এটা কি? এমআরসিপি। এমআরসিপি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ভাষা প্রকাশ করো তো। ফর কত এক্সাম্পল, ডাইলেটেড কত narrow। রাইট। সো আমরা একটু হাইলাইট করি, আমি এটা একটু ফোকাস করি। সো এইখানে কয়েকটা স্পেসিফিক জায়গা আছে, যে লাইক এই জায়গাটা, দিস ইজ স্টেনোস্ট, তাই না? এন্ড দিস ইজ হোয়াইট। ওয়াইড। স্টেনোসিস অ্যান্ড ডাইলেশন, স্টেনোসিস অ্যান্ড বিডিং। এবং এই বিডিং প্যাটার্নটা এখানেও দেখা যাচ্ছে, যে জায়গায় জায়গায় ফুলে আছে, আবার জায়গায় জায়গায় ন্যারো, ফুলা ন্যারো, মোটা চিকন, মোটা আবার এখানে চিকন। এবং এখানে এগুলো হলো ইন্ট্রাহেপাটিক বাইল ডাক্ট, আর এই জায়গাটা দিস ইজ এক্সট্রাহেপাটিক বাইল ডাক্ট, দিস ইজ কমন বাইল ডাক্ট। এখানেও দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় ন্যারো হয়ে গেছে। সো দিস ইজ এ ন্যারোইং ন্যারোইং ন্যারোইং। এটাই হলো পিএসসি, প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস এর মেইন ডায়াগনস্টিক ফিচার। সো দেয়ার ইজ ব্লিডিং, stricturing and dilatation. Extrahepatic bile duct also diffusely strictured হয়ে গেছে। That is classic diagnostic feature of PSC, primary sclerosing cholangitis. So আমরা এটা দেখে আসলাম। আর এখানে আরেকটা ছবি আছে, প্যাথোলজিক্যাল ছবি। স্ক্লেরোসিস যে হয় সেটা কেমন দেখতে হয় সেটার খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে। স্ক্লেরোসিস মানে ফাইব্রোসিস, এবং এখানে লেয়ারে লেয়ারে, মাল্টিপল লেয়ারে ফাইব্রোসিস হচ্ছে, একটা লেয়ার, দুইটা লেয়ার, তিনটা লেয়ার, অনেকগুলা লেয়ারে ফাইব্রোসিস হচ্ছে। এটা কি বলা হয়? অনিয়ন স্কিনিং। মানে পেঁয়াজের খোসা একটার উপর একটা যেরকম বসানো থাকে, তো সেরকম অনিয়ন স্কিনের মতো অ্যাপিয়ারেন্স। অনিয়ন স্কিনটা অবশ্য আমরা অর্থোপেডিক্সে অনেক পড়তাম। একটা স্পেসিফিক টাইপ অফ ক্যান্সারে অনিয়ন স্কিনিং হয়। কোন ক্যান্সারে? ইউইং সার্কোমাতে যদি এক্সরে করি অনিয়ন স্কিনিং দেখা যায়। ভেরি গুড, ওকে। তো এখানে এইটা আমরা অলরেডি বলে আসছি যে সেকেন্ডারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস কিসে হবে। তো দুইটা কজ কি কি ছিল বলতো? কোলেডোকোলিথিয়াসিস আর পোস্ট কোলেডোকোলিথিয়াসিস, গুড। আরেকটা সার্জারি। পোস্ট সার্জারি। দেখো এই দুইটা প্রথম কজ হিসেবে দেয়া আছে। মোস্ট কমন কজ অফ সেকেন্ডারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস আর স্টোনস অ্যান্ড সার্জারি। আদার কজ গুলা দেয়া আছে, এগুলো লেস কমন অ্যাকচুয়ালি। প্র্যাকটিক্যালি এই দুইটাতে লাইক 90% ক্ষেত্রে স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস করবে। তারপরে এখানে অ্যাসোসিয়েশন দেয়া আছে, এটা যেহেতু অটোইমিউন ডিজিজ, তার সাথে আর কি অটোইমিউন ডিজিজ থাকতে পারে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আলসারেটিভ কোলাইটিস। একটা জিনিস মনে রাখলে চলবে, বাট আদার ডিজিজের মধ্যে হেমোলাইটিক অ্যানিমিয়াটা আছে, এটা একটা কমন ডিজিজ থাকতে পারে। প্যাথোজেনেস আমাদের এত বেশি লাগবে না। লেটস মুভ টু ক্লিনিক্যাল ফিচার্স। যেহেতু কলেস্টাসিস হয়, কলেস্টাসিস মানেই হলো এএলপি উইল বি হাই রাইজ, এবং এখানে পেশেন্টের ইচিং থাকবে, প্রাইটাস, এখানে পেশেন্টের জন্ডিস থাকবে এবং দুর্বলতা থাকবে, ফ্যাটিক, নাথিং স্পেসিফিক। ইনভেস্টিগেশন কলেস্টেটিক প্যাটার্ন দেখো এক্স্যাক্টলি সেম। এই কথাটা তোমার পিবিসি তেও লেখা ছিল। আর কি ইনভেস্টিগেশন, এটা হলো আমাদের হাইলাইট, এমআরসিপি। এবং এমআরসিপি করেই আমরা ডিফারেন্সিয়েট করব বিটুইন পিবিসি এন্ড পিএসসি। আলটিমেটলি যখন অনেক বেশি ফাইব্রোসিস হয় তখন এমআরসিপি করে বাইল ডাক্ট দেখাই যায় না, একদম চিকন হয়ে যায়, তখন সেটাকে বলা হয় ভ্যানিশিং বাইল ডাক্ট সিনড্রোম। ভ্যানিশ, বাইল ডাক্ট গন, ভ্যানিশিং বাইল ডাক্ট সিনড্রোম। ম্যানেজমেন্ট similar PBC PSC number one management is ursodeoxycholic acid ওখানে কি ছিল নামটা, ট্রেড নেমটা বলছিলাম, ট্যাবলেট আরসো 300 milligram thrice daily TDS, that is the starting dose. তারপরে ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশনের কথা বলা আছে, সার্জিক্যাল ট্রিটমেন্ট, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় না। সো আমার মনে হয় সো গুড টাইম টু টেক এ ব্রেক, তাই না? সো লেটস টেক এ ব্রেক হিয়ার। তাহলে কি আরসো ডিঅক্সিকোলিক অ্যাসিড দুই ক্ষেত্রে ইউজ করব, তাই না? ইয়েস, আরসোডিঅক্সিকোলিক অ্যাসিড অ্যাকচুয়ালি দুই ক্ষেত্রে ইউজ করা যায়, আর এই যেখানে অন্যান্য ড্রাগ খুব বেশি কাজ করে না অ্যাকচুয়ালি। এই দুইটা ডিজিজের ট্রিটমেন্ট অত ভালো ট্রিটমেন্ট নাই।
ট্রিটমেন্ট ইজ আর্সোডিওক্সিকোলিক অ্যাসিড এন্ড সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট। এবং আলটিমেট ট্রিটমেন্ট কি? Ultimate treatment is transplant the liver, change the liver. That's the ultimate treatment for both of the condition. ঠিক আছে. So let's take a break. 10 minutes. So 10 minutes break and come back at 11:10. তাহলে সুবিধা হবে, একটু বেশি হলো।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আবার শুরু করি। আমি স্ক্রিন শেয়ার করি, তোমরা দেখতে পাবে এখনই। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, তো এখন টপিক গুলা মোর কি বলবো, সিম্পলিফাইড, সিম্পল। সো আমরা একটু র্যাপিডলি রিভিউ করবো এটা। ফার্স্ট অফ অল, HCC, Hepatocellular carcinoma, এখান থেকে যেটা জানতে হবে রিস্ক ফ্যাক্টর, এটা তোমরা মুখস্থ করো পরীক্ষার জন্য। সো অবভিয়াসলি মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর হলো ভাইরাল হেপাটাইটিস বি অ্যান্ড সি, ক্রনিক হেপাটাইটিস, এবং আদার যে কজ গুলো আছে, আদার কজ অফ হেপাটাইটিস অ্যান্ড সিরোসিস সাচ এস হেমোক্রোমাটোসিস, alcoholic liver disease, non-alcoholic steatohepatitis, even alpha-1 antitrypsin deficiency, সবগুলোতে chronic liver injury হয়, chronic liver disease হয়, একটা সময় cirrhosis হয়, so they can also cause hepatocellular carcinoma. তো এখানে এই রিস্ক গুলো সম্পর্কে একটু বলা আছে। ক্লিনিক্যাল ফিচার্স ভেরি সিম্পল। যদি পেশেন্টের ক্রনিক লিভার ডিজিজ থাকে, লাইক পেশেন্টের সিরোসিস থাকে, তখন যদি ক্যান্সার হয়, দেখা যাবে সিরোসিসের যে সিমটম গুলো ছিল সেটা সাডেনলি অ্যাগ্রাভেটেড হবে। সাডেনলি তুমি পেশেন্টের পেটে হাত দিলে দেখা যাবে একটা টেন্ডার হ্যাপেনোমেগালি পাচ্ছ, হঠাৎ করে তার অ্যাসাইটিস অনেক বেড়ে যাবে। সো এটা এখানে লেখা আছে। সো কমনলি লিভার ফাংশন র্যাপিডলি ডিটেরিওরেটস such as রেজিস্ট্যান্ট অ্যাসাইটিস, ভালো হচ্ছে না ডায়াবেটিক দেওয়ার পরও, হঠাৎ করে জন্ডিস হলো, অথবা হঠাৎ করে অনেক বেশি ভেরিসিয়াল ব্লিডিং হচ্ছে, এগুলো হলো কিছু ক্লু যে হঠাৎ করে যদি সিএলডি পেশেন্ট খারাপ হয়ে যায়, থিঙ্ক অ্যাবাউট ক্যান্সার। আর যদি পেশেন্টের প্রাইমারি HCC হয় ইন নন সিএলডি পেশেন্ট, তখন দেখা যাবে পেশেন্টের ম্যানিফেস্টেশন উইথ হেপাটোমেগালি অ্যান্ড পেশেন্টের পেইন থাকতে পারে, ইভেন পেশেন্টের জন্ডিস থাকতে পারে। আর এক্সামিনেশন করলে আমরা জানি যে এক্সামিনেশনে পেশেন্টের টিউমারে একটা ব্রুই পাওয়া যায় অনেক সময়, অ্যাবডোমিনাল ব্রুই, স্পেশালি প্রাইমারি HCC তে বেশি পাওয়া যায়, সেকেন্ডারিতে অত বেশি পাওয়া যায় না। ইনভেস্টিগেশন খুবই সিম্পল। লিভার ক্যান্সারের জন্য একটা মার্কারই আছে, সেটা হলো আলফা ফিটোপ্রোটিন। তো এটা পরীক্ষাতে বিভিন্ন ভাবে আসে যে আলফা ফিটোপ্রোটিন আর কোন ক্যান্সারের মার্কার বলতে পারবে? টেস্টিকুলার টিউমার। টেস্টিকুলার টিউমার। কোন ধরনের টেস্টিকুলার টিউমার? What type of testicular tumor? Seminomatous or non-seminomatous? সেমিনোটাস। Non-seminomatous. নট সেমিনোটাস। স্পেশালি দুই একটা স্পেসিফিক টাইপ আছে, একটা হলো ইয়ক স্যাক টিউমার বলে না, অথবা এমব্রায়োনাল কার্সিনোমা টাইপ অফ টেস্টিকুলার টিউমার। এখানে ইউজুয়ালি AFP টা অনেক হাই থাকে। আর আমরা AFP কিন্তু মায়েরও টেস্ট করি, ট্রিপল স্ট্রিন বা কোয়াড্রুপল স্ট্রিনের মধ্যে AFP আমরা টেস্ট করি ইন মাদার্স। তো সেটা কেন করি? কি ধরনের ডিফেক্ট দেখার জন্য? নিউরাল টিউব ডিফেক্ট, ভেরি গুড। একটা হলো নিউরাল টিউব ডিফেক্ট, আর একটা হলো অ্যান্টেরিয়র বা ভেন্ট্রাল অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট, লাইক গ্যাস্ট্রোস্কাইসিস বা অম্পালোসিল যদি হয়, তখন মায়ের ব্লাডে AFP লেভেল অনেক হাই হয়। ভেরি গুড। তাহলে আমাদের মেইন প্রিন্যাটাল ডায়াগনোসিসের ক্ষেত্রে মেইন ডিফারেন্সিয়াল হলো, বা যখন AFP বাড়বে সেটা ডিফারেন্সিয়াল হলো নিউরাল টিউব ডিফেক্ট, ওপেন নিউরাল টিউব ডিফেক্ট, এবং অ্যাবডোমিনাল ওয়াল ডিফেক্ট সাচ এস গ্যাস্ট্রোস্কাইসিস এন্ড অম্পালোসিল। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে আমি যদি টেস্ট করি, তো সেক্ষেত্রে এটার মেইন উদ্দেশ্য হলো ক্যান্সার ডিটেক্ট করা, টেস্টিকুলার ক্যান্সার, জার্ম সেল ক্যান্সার, স্পেশালি ইয়ক্সেক টিউমার কথা বললাম, আর একটু লিভার তো আমরা পড়ছি, সো লিভার ক্যান্সারে অনেক বেশি বাড়বে। তো প্রবলেম হলো যে AFP যদিও লিভার ক্যান্সারে বাড়ে, এটা কিন্তু নন ম্যালিগন্যান্ট কন্ডিশনে বাড়তে পারে। সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে AFP ক্যান অলসো রাইজ in the presence of chronic hepatitis B and C infection. সো যার ক্যান্সার নাই তারও কিন্তু AFP একটু রাইজ হতে পারে হেপাটাইটিসের জন্য। তবে যখন ক্যান্সার হয় তখন সেটা অনেক বেশি বাড়ে, দ্যাটস আ ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেক বেশি বাড়বে, যেটা ইউজুয়ালি নন ম্যালিগন্যান্ট কন্ডিশন গুলোতে বাড়ে, বাট হয়তো 1 গুণ 2 গুণ 3 গুণ বাড়তে পারে। কিন্তু ক্যান্সার হলে 5 গুণ 10 গুণ 12 বেশি বেড়েছে, সেটা আমরা পরে দেখবো। আরো কিছু কজ দেয়া আছে। সো দেখো যে
progressively rising AFP or AFP more than 400, নর্মাল দেখো 10, তাহলে 400 মানে কি, কত গুণ বেশি? 40 গুণ বেশি, মানে অনেক বেশি গুণ, 10 গুণের বেশি বাড়ছে, 40 গুণ। সো দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট ফর ক্যান্সার। তো অবভিয়াসলি আমরা তার সাথে আলট্রা করে দেখবো যে তার ম্যাস আছে কিনা। এবং এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, যেহেতু টিউমার মার্কার, আমরা এটা সিরিয়ালি ডিজিজ কতটুকু প্রোগ্রেস করছে বা রেসপন্স করছে সেটা মেজার করে আমরা বুঝতে পারবো। সো আমরা যদি কেমোথেরাপি দেই বা পেশেন্টের রিসেকশন করি, তারপরে দেখা গেল হঠাৎ করে এফপি রাইজ করতেছে, দেন দ্য কনক্লুশন উড বি কেমোথেরাপি দেওয়ার পরেও পেশেন্টের এফপি রাইজ করতেছে, তার মানে কি হয়েছে, পেশেন্টের টিউমারটা ঠিকমতো রিমুভড হয় নাই বা ডেড হয় নাই, এটা রিকার করছে, আরো নতুন করে গ্রোথ হচ্ছে, ডিনোভো গ্রোথ হচ্ছে একটা। সো টিউমারটা ক্লিয়ার হয় নাই, সো ফেইলিওর ট্রিটমেন্ট, ফেইলিওর অফ দ্য ট্রিটমেন্ট। ওকে, তো এখানে ডায়াগনোসিসের মেইন টুল হলো ইমেজিং। সো ইমেজিং এর 3টা টুল, একটা হলো আল্ট্রাসাউন্ড, একটা হলো সিটি, আর হলো এমআরআই। সো এখানে যেটা বলছে এই কথাটা ইম্পর্টেন্ট, কম্বিনেশন অফ মডালিটিস। সো আমাকে ইনিশিয়ালি আমাদের বাংলাদেশে যেটা করে আলট্রা আর সিটি, এই দুইটা করে। এবং আলট্রা করার সময় তো ভালো কাউকে দিয়ে আলট্রা করলে বোঝা যায়, আর সিটি স্ক্যান করার সময় ইউজুয়ালি সিটি স্ক্যান উইথ কন্ট্রাস্ট দিয়ে করলে যেটা হয় যে ক্যান্সার থাকলে লিভারে ওই কন্ট্রাস্টটা এনহ্যান্সমেন্ট করে। বায়োপসি এটা একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু, কারণ লিভার বায়োপসি করলে একটাই প্রবলেম, সেটা হলো পেশেন্ট, একটা না দুইটা প্রবলেম। নাম্বার 1 প্রবলেম হলো পেশেন্ট বায়োপসি করার পরে মারা যেতে পারে। কেন মারা যাবে? লিভার বায়োপসি করার পরে কেন পেশেন্ট মারা যেতে পারে বলো তো? ব্লিডিং। সো লিভার একটা হাইলি ভাস্কুলার অর্গান, হাইলি ভাস্কুলার। যখনই লিভার তুমি বায়োপসি করবা ট্রোকাট নিডল দিয়ে, তখন একটা নিডল ট্র্যাক হবে এবং এই ট্র্যাক দিয়ে এক্সেসিভ ইন্ট্রাপিরিয়ডাল ব্লিডিং হয়ে পেশেন্ট সেখানেই মারা যেতে পারে। এবং এই ব্লিডিংটা কন্ট্রোল করতে হলে তোমাকে কি করতে হবে? হ্যাভ টু ওপেন দ্য অ্যাবডোমেন। হ্যাঁ, এবং অ্যাবডোমেন ওপেন করার পর অনেক সময় কন্ট্রোল করা যায়, ডিফিকাল্ট। সো দ্যাটস নাম্বার 1 কনসার্ন। নাম্বার 2 কনসার্ন হলো যে দিক দিয়ে নিডলতে যাচ্ছে, নিডল দিয়ে যখন তুমি ক্যান্সার সেল বের করবা, বের করার সময় কিছু কিছু সেল নর্মাল লিভার সেলের সাথে মিশে যাবে। তো সেসব জায়গায় বা নিডল ট্র্যাক যেটাকে বলে, সেই নিডল ট্র্যাকে তুমি ক্যান্সার সেল রেখে আসতে পারো। তো সেখানেও নতুন করে ক্যান্সার ডেভেলপ করতে পারে। তো এখানে লেখা আছে there is small risk of tumor seedling or tumor seeding along the tract. এটা একটা হলো রিস্ক অফ ব্লিডিং। দোজ টু আর দ্য মেইন রিস্ক, এবং এই দিকে খেয়াল রাখতে হবে। সো রিস্ক বেনিফিট রেশিও দেখে বায়োপসি করতে হবে। বায়োপসি অ্যাকচুয়ালি অনেক সময় করা হয় না। স্ক্রিনিং, তো এটা হলো আরেকটা জিনিস, যে যাদের অলরেডি সিএলডি আছে, হ্যাপাটাইটিস বি অথবা সি ইনফেকশন আছে, এবং সেজন্য তার লিভার ফাংশন টেস্ট অল্টার্ড হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমরা টিপিক্যাল যে স্ক্রিনিং রেজিমেন্ট সেটা ফলো করার চেষ্টা করব। সেটা হলো এভরি 6 মান্থস। সো এভরি 6 মান্থস কি করব আমরা? আলট্রা করব একটা, আর হলো এএফপি মেজারমেন্ট করব। ওকে, ম্যানেজমেন্ট। তো লিভার ক্যান্সারের ম্যানেজমেন্ট একটু আনইউজুয়াল। বেসিক আইডিয়া তো যে কোনো ক্যান্সার হলে আমাদের ম্যানেজমেন্টের টুল হলো সার্জারি, কেমোথেরাপি অ্যান্ড রেডিওথেরাপি। তো লিভার ক্যান্সারের প্রবলেম হলো দ্য ক্যান্সার ইজ নট রেডিও সেন্সিটিভ। তাহলে রেডিওথেরাপি দিয়ে কোনো লাভ আছে এখানে? না, কোনো লাভ নাই। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, এখানে কেমোথেরাপি দিয়েও বেনিফিটটা খুব লিমিটেড, কারণ কেমো সেন্সিটিভিটি খুব কম। সো এখানে কেমোথেরাপি ডিরেক্টলি দেয়া হয় না, এখানে স্পেশালাইজড কেমোথেরাপি একটা আছে। সো ইউজুয়াল কেমোথেরাপি লিভার ক্যান্সার ইউজ করা হয় না, স্পেশাল কেমোথেরাপি দেওয়া হয়। তাহলে এইটাই হলো বেসিক আইডিয়া, যে এখানে আসলে ট্রিটমেন্ট, সবচেয়ে ভালো ট্রিটমেন্ট হলো যদি অপারেশন করা যায়। এবং অপারেশন কখন করা যাবে? যখন পেশেন্টের লিভারে টিউমারটা একটা সিঙ্গেল ফোকাসে থাকবে এবং ছোট থাকবে, তখনই তুমি অপারেশন করতে পারবে। আরেকটা ট্রিটমেন্ট আছে আনইউজুয়াল, যদি অর্গানের মধ্যে ক্যান্সার থাকে, তাহলে আমি কি করতে পারি? অর্গানটাকে বদল করতে পারি। সো ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট ইফ অ্যাভেলেবল ইজ liver transplantation. transplantation. Like any liver disease, if the disease is severe, what's the treatment? Liver tra- Liver transplant, change the liver. Easy treatment. ওকে, তো এরকম এই ট্রিটমেন্টের জন্য একটা মুভি আছে, দ্য আইল্যান্ড। এই মুভিটা দেখেছো তোমরা? এটা একটা ইংলিশ মুভি, দ্য আইল্যান্ড। ট্রান্সপ্লান্ট নিয়ে কাহিনীটা, ঠিক আছে? ওখানে একটা আইল্যান্ডের মধ্যে মানুষের ক্লোন তৈরি করা হয়। আইল্যান্ড বলতে একটা সেক্লুডেড এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড,
সেখানে প্রত্যেকটা মানুষ, স্পেশালি যারা বড় লোক, তাদের একটা একটা করে ক্লোন আছে। এই ক্লোনগুলোকে ওরা গ্রো করে অ্যাজ হিউম্যানস, এবং যখনই দরকার হয় তাদেরকে নিয়ে নেয়, নিয়ে তাদের অর্গান হারভেস্টিং করে। খুবই ইন্টারেস্টিং, খুবই মানে কি বলবো, অ্যাডভেঞ্চারাস মুভি। আমার স্টোরি শুনে হয়তো মনে হবে না খুব বেশি মজার, কিন্তু আসলে মুভিটা অনেক মজার, তোমরা দেখতে পারো। এবং এর আমার কাছে মনে হয় যে পৃথিবীর বিভিন্ন দেশে এটা এখন হয়, মানে ইন এ ভেরি লিমিটেড, ভেরি ক্রিপ্টিক ম্যানার এটা এখন হয়। আমেরিকায় হয় এটা। হ্যাঁ আমেরিকাতে বোধহয় হচ্ছে, কিন্তু দেখলাম নিউজে। হ্যাঁ, অসম্ভব না, অসম্ভব না। শোনো, যাদের টাকা আছে পকেটে না, তারা আসলে তাদের বেঁচে থাকার জন্য অনেক আনইথিক্যাল জিনিস করতে পারে। বড় লোকদেরকে আমরা অনেক সময় আইডল মানি না, আসলে জিনিসটা ঠিক না। কারণ বড় লোকরা অনেক বড় লোক হয়, এত বেশি বড় লোক, এক্সেসিভলি তুমি যখন বড় লোক হবা, ইউজুয়ালি দেয়ার ইজ সাম সর্ট অফ ফ্রড ইন দ্যাট। কারো টাকা মেরে, কাউকে মেরে তোমার এত টাকা ইনকাম করা যায়। সো ওরা অনেক খারাপ কাজ করে, যেটা আমরা দেখি না। ওরা তো সবকিছু কন্ট্রোল করে, এই জন্য আমরা ওদের খারাপ কাজগুলো দেখতে পাই না। মেবি দে আর ডুইং ক্লোনিং, উই ডোন্ট নো, মেবি। বাট এই জিনিসটাই মুভিতে দেখানো হয়েছে, খুবই সুন্দর, তোমরা দেখো দ্য আইল্যান্ড। তো এখানে ম্যানেজমেন্টের এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, যে পেশেন্টের সিরোসিস আছে তাদের ক্ষেত্রে ম্যানেজমেন্ট একরকম, আর যার সিরোসিস নাই ম্যানেজমেন্ট আরেক রকম। কিরকম? যার সিরোসিস আছে তার ক্ষেত্রে ম্যানেজমেন্ট করাটা ডিফিকাল্ট, বিকজ যেহেতু তার সিরোসিস আছে, তাকে যদি আমি কাটতে চাই, লিভার কাটতে চাই, তখন লিভার কি কাজ করবে নাকি ফেল করবে? বের করবে। ফেল করবে। সো সিরোসিস পেশেন্টের অপারেশন করা ডিফিকাল্ট। বাট যার সিরোসিস নাই, বাকি সবটুকু লিভার ভালো, তার লিভারের একটা অংশ কেটে ফেলে দিলেও সে কম্পেনসেট করতে পারবে, তার ওখানে কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া হয়ে লিভারটা টিকে যাবে। সো এটা হলো মেইন পয়েন্ট। তো এখানে বেস্ট ট্রিটমেন্টই হলো হেপাটিক রিসেকশন, স্পেশালি ইন নন সেরোটিক পেশেন্ট। সেরোটিক পেশেন্টের ক্ষেত্রে তো আমরা অপারেশন করতে গেলে পেশেন্টের লিভার ফেলিওর হয়ে যাবে, সো দ্যাটস দ্য ইস্যু। এটা কেস বাই কেস বেসিসে সার্জন বা মেডিকেল অনকোলজিস্ট মিলে ডিসিশনটা নিবে। হেপাটিক রিসেকশন ট্রিটমেন্ট অফ চয়েস ফর নন সেরোটিক পেশেন্টস। ওকে, ফিউ পেশেন্টস আমি বললাম যে যাদের সিরোসিস আছে তাদের ক্ষেত্রে ইউজুয়ালি রিসেকশন করা হয় না, দে আর নট সুইটেবল। ফিউ পেশেন্টস আর সুইটেবল, তার মানে সিরোসিস পেশেন্ট অ্যাকচুয়ালি নট সুইটেবল। ডেভিডসনের ল্যাঙ্গুয়েজটা একটু ঘোরায় বেচায় লেখা থাকে, সহজ কথা, সিরোসিস মানেই অপারেশন করা যাবে না। বাট কারা করে? ফার ইস্ট। ফার ইস্ট মানে হলো ধরো তাইওয়ান, জাপান, হংকং। স্পেশালি হংকংটা তো ব্রিটিশ কলোনি ছিল, ওদের ট্রিটমেন্ট খুবই অ্যাডভান্সড, মানে ইউকের মতোই। সো হংকং এ ওরা করে এটা। ট্রান্সপ্লান্ট তো আমরা বললাম, দিস ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ইফ ইউ ক্যান চেঞ্জ ইউর লিভার। আদার ট্রিটমেন্ট, কিছু স্পেশাল ট্রিটমেন্ট আছে। নাম্বার ওয়ান ট্রিটমেন্ট হলো পারকিউটিনাস থেরাপি। এটা খুবই মজার, যে তুমি নিডলের মধ্যে অ্যালকোহল ঢুকায়, অ্যালকোহলটা যদি তুমি টিউমারের ভিতরে ঢুকাইতে পারো, দিতে পারো ঠিক মতো, তাহলে অ্যালকোহলটা টক্সিক একটা এজেন্ট, সেটা হলো টিউমার সেলগুলোকে মেরে ফেলবে। সো দ্যাট ইজ ওয়ান টাইপ অফ পারকিউটিনাস থেরাপি। আরেকটা পারকিউটিনাস থেরাপি হলো রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। তার মানে তোমার হাতে একটা রেডিয়েশন দেওয়ার জন্য একটা প্রোব থাকবে, এই প্রোবটাকে ঢুকাই দিবা, প্রোবটা টিউমারের ভিতরে ঢুকাই দিয়ে তারপরে বারবার ওই টিউমারের এখানেই ডিরেক্টলি তুমি রেডিয়েশন পাস করবা, ফলে টিউমারটা আস্তে আস্তে মরে যাবে, নেক্রোসিস হবে। সো এটা একটা অ্যানাদার গুড ট্রিটমেন্ট, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। আর কি আছে এখানে? যেহেতু নর্মাল কেমোথেরাপি কাজ করে না, এখানে যেটা করা যায় সেটা হলো ট্রান্স আর্টেরিয়াল কেমো এম্বোলাইজেশন। নামটা খুবই সুন্দর, ট্রান্স আর্টেরিয়াল, তার মানে তুমি একটা আর্টারিতে ঢুকাবা, সো প্রবাবলি মেবি হেপাটিক আর্টারি। সো হেপাটিক আর্টারিতে ঢুকানোর পরে ওই হেপাটিক আর্টারিতে ক্যাথেটার দিয়ে, এই ক্যাথেটারের মধ্যে একটা সাবস্টেন্স থাকবে, ওই সাবস্টেন্সে তুমি দিয়ে দিবা, এম্বোলাইজেশন করবা বাই গিভিং সাম এম্বোলাইজিং সাবস্টেন্স। কিছু সাবস্টেন্স আছে যেগুলো দিলে তোমার ওই জায়গাটা ব্লক হয়ে যায়, ভেসেলটা ব্লক হয়ে যায়। ফিডিং ভেসেল, ধরো টিউমারের যে ফিডিং ভেসেল, সেটা যদি আইডেন্টিফাই করতে পারো এবং সেই ভেসেলের মধ্যে তুমি যদি ব্লক করে দাও সেই ভেসেলটাকে, তখন কি হবে? সে টিউমারের যে ব্লাড সাপ্লাইটা তুমি কাট অফ করে দিলা, তাই না? এটাই তো লাইক যত আর্মি আছে তাদের একটা ইম্পর্টেন্ট ট্যাকটিক্স হলো ইউ ব্লক দ্য অ্যাক্সেস টু সাপ্লাইস। If you can block the access to supplies, then you win the war, তাই না? You win the war by blocking the access. Similarly, যখনই টিউমারের যে মেইন আর্টারিটা, ফিডিং ভেসেল, সেটা আমরা ব্লক করে দিতে পারি বাই কেমো এম্বোলাইজেশন করতে পারি,
তো তখন ওই টিউমারটা রিগ্রেস করবে। তো এখানে দুইটা জিনিস, কেমো এম্বোলাইজেশন, একটা হলো আমরা টিউমার ফিডিং ভেসেলটাকে ব্লক করে দিব, এম্বোলাইজ করব কোনো একটা সাবস্টেন্স দিয়ে, গ্লু দিয়ে। তার পাশাপাশি আমরা এখানে কেমোথেরাপিও দিয়ে দিব, এবং কেমোথেরাপির টিপিক্যাল রেজিমেন্ট কি থাকে, ইউজুয়ালি ডক্সোরিবোসিন। এবং এম্বোলাইজেশন কি দিয়ে করে লেখা আছে, অ্যাবজর্বেবল জিলাটিন পাউডার, জেল ফর্ম দিলে আর্টারিটা ব্লক হয়ে গেল, আর হলো ডক্সোরিবোসিন দিয়ে দিলাম, সেটা কেমোথেরাপির মতো কাজ করবে, সেলগুলাকে আস্তে আস্তে ডিস্ট্রয় করবে। আর কেমোথেরাপির মধ্যে একটাই মোটামুটি এফেক্টিভ, সেটা হলো সোরাফেনিল, নামটা মুখস্থ করলে চলবে। ফাইব্রোল্যামেলার নট দ্যাট ইম্পর্টেন্ট, আমি জাস্ট একটা পয়েন্ট হাইলাইট করেছি। নেক্সট হলো সেকেন্ডারি টিউমার। সো সেকেন্ডারি টিউমার এখান থেকে যেটা জানতে হবে, সেকেন্ডারিজ এর মোস্ট কমন সোর্স হলো, হোয়াট ইজ দ্য মোস্ট কমন সোর্স, এখানে সিকোয়েন্সিয়ালি দেয়া নাই। দ্য মোস্ট কমন সোর্স ইজ কোলন বা ইন্টেস্টাইন, যেহেতু লিভার ইন্টেস্টাইনকে ড্রেন করে। সো ইন্টেস্টাইনে যদি কোনো ক্যান্সার হয়, সেটা হোক গ্যাস্ট্রিক কার্সিনোমা, হোক প্যানক্রিয়াটিক, হোক কোলন ক্যান্সার, they will metastasize to liver. So that is your number one source. এছাড়া অন্যান্য যে কমন ক্যান্সার যেগুলো মেটাস্টেসিস বেশি হয়, লাংস এর মধ্যে স্মল সেল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, and pelvic এর মধ্যে ধর ওভারিয়ান ক্যান্সার, they can also metastasize to your liver. But commonest হলো যে অ্যাবডোমেন লেখা আছে, অ্যাবডোমেন মানেই হলো জিআই অর্গানস, সো যেগুলো বললাম স্টমাক, প্যানক্রিয়াস, কোলন এটসেট্রা, সেখান থেকেই সবচেয়ে বেশি আসে। তো এখানে আমরা জানি ইউজুয়ালি আমরা ক্লাসিক্যাল টিচিং, ইউজুয়ালি মেটাস্টেসিস মাল্টিপল হয়, তবে সিঙ্গেল হতে পারে। এবং এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, মাল্টিপল না সিঙ্গেল। যদি সিঙ্গেল মেটাস্টেসিস হয় এবং তুমি কনফার্ম যে এটা সিঙ্গেল মেটাস্টেসিস, তাহলে বুদ্ধি করে বলো কি করবা, হোয়াট শুড বি দ্য ট্রিটমেন্ট? রিসেকশন, ভেরি গুড, কেটে ফেলো। সো এটা কাদের ক্ষেত্রে করবো, যাদের ক্ষেত্রে ধরো পারফরমেন্স ভালো, মানে তাদের ফিজিক্যাল কন্ডিশন ভালো, জি এর কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই, বয়স কম, পেশেন্ট ইজ ফিট, তো সেক্ষেত্রে তুমি রিসেকশন করতে পারো, অ্যান্ড দেন ইট ক্যান বি কিউরেটিভ। তো ক্লিনিক্যাল ফিচার, অবভিয়াসলি প্রাইমারি নিওপ্লাজম অনেক সময় অ্যাসিম্পটোমেটিক থাকে, আমরা জানি ক্যান্সার ইনিশিয়ালি অ্যাসিম্পটোমেটিক থাকে, এবং লিভারটা এক্সামিন করলে দেখবো লিভারটা বড় হয়ে যাবে। ইনভেস্টিগেশন, এখানে কলেস্টেটিক একটা প্যাটার্ন পেতে পারি, আর ইমেজিং করলে সেখানে ফিলিং ডিফেক্ট থাকতে পারে। এগুলো খুবই সিম্পল, নাথিং স্পেশাল। এখানে খুব সুন্দর একটা ছবি দেওয়া আছে যে মাল্টিপল লিভার মেটাস্টেসিস। তো যাদের যে কোনো ক্যান্সারই থাকে, স্পেশালি লাং ক্যান্সার যাদের থাকে বা ব্রেস্ট ক্যান্সার থাকে, তাদের কিন্তু ট্র্যাডিশনালি অ্যাবডোমিনাল সিটি করা হয়, তাই না? এবং অ্যাবডোমিনাল সিটি উইথ অ্যান্ড উইদাউট কন্ট্রাস্ট দুটোই করতে হয়। অ্যাকচুয়ালি যে কোনো ক্যান্সারে কিন্তু অ্যাবডোমিনাল সিটি একটা ইম্পর্টেন্ট স্টেজিং ইনভেস্টিগেশন, লাইক মোস্ট ইম্পর্টেন্ট স্টেজিং ইনভেস্টিগেশন, কারণ ওয়ান অফ দ্য কমনেস্ট সাইট অফ মেটাস্টেসিস ইজ লিভার। সো লিভার মেটাস্টেসিস থাকলেই পেশেন্টের স্টেজ 4 হয়ে গেল, এবং পেশেন্টের প্রগনোসিস লাইক উইদিন এ ইয়ার পেশেন্ট মারা যাবে, টিপিক্যাল লাইক কমন সেন্সের মতো একটা আইডিয়া, খুব অল্প সময়ের মধ্যে মারা যাবে। তো এইখানে যে পেশেন্ট আছে, এই পেশেন্ট কয়দিন বাঁচতে পারে? খুব বেশি দিন না, তাই না? বেশি দিন বাঁচবে না। দ্য লিভার ডান, গন কেস, রাইট লোব, লেফট লোব, লাইক কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, ও ইটস গন, ইটস গন। কিছু করার নাই, পেশেন্টকে জাস্ট প্যালিয়েশন দিতে হবে। ইউ হ্যাভ টু গিভ প্যালিয়েশন, নট কেমোথেরাপি, লাইক প্যালিয়েশন, সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট। এখানে ম্যানেজমেন্টের কথা বলা আছে। সো কোলনিক কার্সিনোমাতে যদি সিঙ্গেল মেটাস্টেসিস হয়, তখন রিসেকশন করা যেতে পারে। আরো কিছু কমন টিউমার আছে যেগুলা হেপাটিক মেটাস্টেসিস হলে আমরা রিসেকশন করতে পারি, যেহেতু এগুলো স্লো গ্রোয়িং, লাইক গ্যাস্ট্রিনোমা, ইনসুলিনোমা, গ্লুকাগোনোমা এটসেট্রা, ইভেন লিম্ফোমা, এগুলো অনেক সময় লিভারে মেটাস্টেসিস হয়, এবং সেক্ষেত্রে আমরা রিসেকশন করতে পারি। এবং এগুলা ডায়াগনোসিস করার জন্য টিপিক্যাল যে পয়েন্টগুলো সেটা এন্ডোক্রাইনে আছে, তাই না? যেমন গ্যাস্ট্রিনোমা যদি হয়, তখন পেশেন্টের সিমটম কি হবে? পেপটিক আলসার ডিজিজ, এক্সটেন্সিভ পেপটিক আলসার ডিজিজ। ইনসুলিনোমা হলে কি হবে পেশেন্টের? রিকারেন্ট হাইপোগ্লাইসেমিয়া। আর যদি গ্লুকাগোনোমা হয়, তখন সেখানে হাইপারগ্লাইসেমিয়া বা ডায়াবেটিস হবে, সাথে তার স্কিন ম্যানিফেস্টেশন থাকবে। এগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এরপর হলো লিভারে বেনাইন টিউমার অ্যাডেনোমা। এখান থেকে যেটা পরীক্ষাতে আসবে সেটা হলো কাদের বেশি হয়, মেয়েদের বেশি হয়, কি খেলে হয়, কন্ট্রাসেপটিভস খেলে হয়, এই কথাটাই আসে। এছাড়া ছেলেদের হতে পারে যদি অ্যানাবলিক স্টেরয়েড ইউজ করে, লাইক বিগ শো, ব্রক লেসনার, হাল্ক হোগান, ওদের হতে পারে, তাই না, হ্যাপাটিক অ্যাডেনোমা, বিকজ অল অফ দেম টেক অ্যানাবলিক স্টেরয়েড, ঠিক না? So they have an increased risk of those. Okay, hemangioma, blood vessel tumor, বাকিগুলো আমার কাছে অত বেশি ইম্পর্টেন্ট মনে হয় না।
সো আমরা সামনে আগাই। ড্রাগস এন্ড লিভার থেকে এই বক্সগুলো একটু মুখস্থ করতে হবে, এবং এগুলো আমরা অলরেডি বিভিন্নভাবে পড়ে আসছি, সো আমরা জাস্ট রিভিউ করব। প্রথম, ড্রাগস টু বি অ্যাভয়েডেড ইন লিভার সিরোসিস। NSAIDs কেন? কারণ NSAID দিলেই রেনাল ড্যামেজ হতে পারে, রিডিউসড রেনাল ব্লাড ফ্লো। আমরা জানি প্রোস্টাগ্ল্যান্ডিনের জন্য রেনাল ব্লাড ফ্লো কমে যায়, প্রোস্টাগ্ল্যান্ডিন কম থাকে, এবং NSAIDs কজেস গ্যাস্ট্রিক আলসারেশন, এবং টক্সিসিটি কি করতে পারে? হেপাটোরেনাল ফেইলিওর। সো যাদের সিরোসিস আছে তাদের আমরা জানি অ্যাসাইটিস হয়, এবং অ্যাসাইটিস থেকে পেশেন্টের হেপাটোরেনাল ফেইলিওর হয়। সো যদি NSAID দেওয়া হয় তখন সেই ফেইলিওরটা আরো এগ্রেভেশন হয়, এবং ভ্যারিসিসে ব্লিডিং হতে পারে। সো দুইটা প্রবলেম। সো রিডিউস রেনাল ব্লাড ফ্লো এই জন্য হচ্ছে হেপাটোরেনাল ফেইলিওর, এবং যেহেতু মিউকোসাল আলসারেশন করে এই জন্য ভ্যারিসেল ব্লিডিং এর রিস্ক বেড়ে যায়। নেক্সট হলো AC ইনহিবিটরস, অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস। সিমিলারলি এটাও হেপাটোরেনাল ফেইলিওরটাকে এগ্রাভেট করবে। আমরা যখন হেপাটিক এনকেফালোপ্যাথি তখন আমরা পড়ি, তখন আমরা বলছিলাম যে CNS ডিপ্রেসিং এজেন্ট দেওয়া যাবে না, কোডেইন দেওয়া যাবে না, নার্কোটিক্স দেওয়া যাবে না। তো একটা হলো CNS ডিপ্রেশন করবে ডিরেক্টলি, প্লাস দে অলসো কজ কনস্টিপেশন। যখনই কনস্টিপেশন হয় তখন অ্যামোনিয়া প্রোডাকশন কেমন হয়? বেশি হবে। বেশি হবে। So codeine, narcotics, morphine, heroin, pethidine, all of those cause constipation. So they aggravate hepatic encephalopathy. Anxiolytics, similarly anxiolytics গুলো CNS acting drug, তাই না? They cause CNS depression. So এর accumulation হবে এবং CNS depression করবে, hepatic encephalopathy precipitate করবে। So এইসব ড্রাগ অ্যাভয়েড করতে হবে। নেক্সট হলো ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি। এটার নামটাকে অনেক সময় সামারাইজ করে বলে ডিলি। হ্যাঁ, দেখবা ক্লিনিশিয়ানরা অনেক সময় ইউজ করে এই টার্মটা, ডিলি, ড্রাগ ইনডিউসড লিভার ইনজুরি। তো এখানে একটা সুন্দর বক্স আছে, আমরা জাস্ট বক্সটা দেখবো। এক্সাম্পলস অফ কমন কজ অফ ড্রাগ ইনডিউসড হেপাটোটক্সিসিটি অর লিভার ইনজুরি। তো এখানে টিপিক্যাল জাস্ট কিছু সাম আইডিয়াস দেয়া আছে। কোলেস্টেসিস কারা করবে? কোলেস্টেসিস হলো ক্লোরপ্রোমাজিন করে। হোয়াট ইজ ক্লোরপ্রোমাজিন? ইটস এ অ্যান্টি সাইকোটিক। তারপরে কোলেস্ট্যাটিক হেপাটাইটিস কি করতে পারে? কোঅ্যামোক্সিক্ল্যাভ, এটা ইম্পর্টেন্ট, NSAIDs ইম্পর্টেন্ট, এন্ড স্ট্যাটিডস। সো যাদের ধরো কোঅ্যামোক্সিক্ল্যাভ দেই আমরা, তাদের ক্ষেত্রে স্পেশালি আমরা চিন্তা করবো যে CLD পেশেন্ট কিনা। CLD পেশেন্ট হলে উই অ্যাভয়েড অ্যামোক্সিক্ল্যাভ, উই ডোন্ট গিভ অ্যামোক্সিক্ল্যাভ। অ্যাকুইট হেপাটাইটিস কারা করতে পারে? এটা তো খুব ভালো করে জানি, অ্যান্টিটিউবারকুলার ড্রাগ, রিফাম্পিসিন, আইসোনাজিড, and also pyrazinamide, তাই না? Pyrazinamide কথা লেখা নাই, but let's write it down for Davidson. অন্য জায়গায় ঠিকই আছে, pyrazinamide. This is one of the most hepatotoxic drug. তারপরে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, NASH, অ্যামিউটারন করে, ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশন, অ্যাজাথাইপিন করতে পারে, ফাইব্রোসিস, মেথোট্রেক্সেট করতে পারে। So those are just common examples of liver damage through some drugs. আর অনেক ড্রাগস আছে, অনেক কিছু আছে, এটা এখানে ডেভিডসন যেহেতু নাই আমরা এটার ভিতরে খুব বেশি যাব না। এখানে একটা বক্স আছে, এটা বেশি ইম্পর্টেন্ট না, হাইলাইটেড। টাইপস অফ লিভার ইনজুরি, এটা এখানে দেয়া আছে, হিস্টোলজিক্যাল প্যাটার্ন, সেটাই আমরা এখানে দেখলাম যে কে কি করবে। সো এটার ভিতরে আমরা একটু ঢুকি। যেমন কোলেস্টেসিস, আমরা দেখলাম কোলেস্টেসিস কারা করছিল? ক্লোরপ্রোমাজিন, এই যে বক্সের মধ্যে ছিল, ক্লোরপ্রোমাজিন কজেস কোলেস্টেসিস, এবং অ্যান্টিবায়োটিক্স এর মধ্যে ফ্লোক্সেসিলিন, কোঅ্যামোক্সিক্ল্যাভ। বক্সের মধ্যে কোঅ্যামোক্সিক্ল্যাভ ছিল, ফ্লোক্স ছিল না, সো কোঅ্যামোক্সিক্ল্যাভ। আরেকটা হলো অ্যানাবলিক স্টেরয়েড। অ্যানাবলিক স্টেরয়েড একটা টিউমার করে, একটু আগে পড়ে আসছি। Anabolic steroids causes what type of tumor? Adenoma. Necrosis কারা করে আমরা জানি, নেক্রোসিসের লাইক কমনেস্ট কজ আমরা পড়ে আসছি প্যারাসিটামল, তাই না? প্যারাসিটামল কমনেস্ট কজ অফ লিভার নেক্রোসিস। যদি লাইক কেউ 8 গ্রাম 10 গ্রাম এরকম খেয়ে ফেলে, দেন লিভার ডান, গন। NSAID হতে পারে, INH এর কথা আমরা বক্সে দেখলাম, বক্সে আছে। ইভেন হার্বাল রেমেডি থেকে হতে পারে। আর রিক্রিয়েশনাল ড্রাগস এর মধ্যে কোকেইন এন্ড এক্সটাসি, এগুলো জাস্ট মুখস্থ, এখানে আসলে বোঝার তেমন কিছু নাই, জাস্ট মনে রাখা কোনটাতে কি হয়। তো তোমরা এটা মুখস্থ করবা, তোমরা লিখে লিখে মুখস্থ করবা। স্টিয়াটোসিস, বাচ্চাদের ক্ষেত্রে স্টিয়াটোসিস হয় একটা ড্রাগ খেলে। কোন ড্রাগ খেলে?
এটা লেখা নাই এখানে ডিরেক্টলি। বাচ্চারা একটা ড্রাগ খেলে আমরা অ্যাভয়েড করি, তার একটা সিনড্রোম হয়, রেইস সিনড্রোম হয় বাচ্চাদের ক্ষেত্রে একটা ড্রাগ খেলে। কোন ড্রাগ খেলে রেইস সিনড্রোম হয়? VBB syndrome, cyanosis, hypotension, আর cirrhosis, না সরি মনে হচ্ছে না। না না, বলছি যে বাচ্চাদের ক্ষেত্রে একটা ড্রাগ আমরা অ্যাভয়েড করি কেন? কারণ ওই ড্রাগ বাচ্চারা খেলে তাদের রেইস সিনড্রোম হয়। কোন ড্রাগ খেলে রেইস সিনড্রোম হয়? NSAID. NSAID is a non-specific answer. At a specific NSAID, you are correct. Indomethacin. Mhm. Ibuprofen. Okay, আমি একটু ক্লু দিই তাহলে তোমার ইজি হবে। This drug is used in cardiac patient as an antiplatelet. হ্যাঁ তো পারা উচিত। ওকে, ক্লোপিডোগ্রো তো NSAID না। NSAID and antiplatelet কোনটা? ফার্মাকোলজি প্র্যাকটিস হয়ে যাচ্ছে আমাদের না? Which drug is an NSAID and also an antiplatelet? Aspirin. Aspirin. এত করে বললে রাইট আনসার অ্যাসপিরিন। সো অ্যাসপিরিন আমরা বাচ্চাদেরকে ইউজুয়ালি দেই না, কথাটা খেয়াল করো, ইউজুয়ালি দেই না বিকজ ইট মাইট কজ রেস সিনড্রোম বাট দেয়ার ইজ হেপাটিক ড্যামেজ এবং হেপাটিক স্টিয়াটোসিস হতে পারে অ্যাসপিরিন খেলে। আর একটা ইন্ডিকেশন আছে অ্যাসপিরিন দেওয়ার বাচ্চাদের ক্ষেত্রে যে দিতেই হবে, সেটা হলো ইন কাওয়াসাকি ডিজিজ, তাই না? যাক, এটা আমরা হয়তো যখন ভাস্কুলাইটিস পড়ি তখন আমরা এটা পড়বো। তো এটা আমি বলেছিলাম, আমরা হয়তো ক্লাসটা করো নাই বা পাও নাই এখনো। সো কাওয়াসাকি ডিজিজ ইজ ওয়ান অফ দ্য ইন্ডিকেশনস অফ অ্যাসপিরিন ইন চিলড্রেন, আদারওয়াইজ কিন্তু অ্যাসপিরিন দেওয়া হয় না। ওয়ান অফ দ্য অনলি ইন্ডিকেশন ইজ কাওয়াসাকি ডিজিজ। কেন দেওয়া হয় না? বিকজ ইট ক্যান কজ রেস সিনড্রোম। রেস সিনড্রোমে কি হয়? রেস সিনড্রোমে স্টিয়াটোসিস হয়, দেয়ার ইজ লিভার ড্যামেজ, সেল ড্যামেজ এবং স্টিয়াটোসিস হবে। তো এখানে স্টিয়াটোসিসের কমন কজ হিসেবে দেয়া আছে টেট্রাসাইক্লিন, ভ্যালপ্রয়েড, বাট আমি যেটা বললাম অ্যাসপিরিন ক্যান অলসো কজ স্টিয়াটোসিস। আর ম্যাক্রোভেসিকুলার বড় বড় ফ্যাট গ্লোবুল জমা হবে ট্যামক্সিফেন খেলে, অ্যামোডারন খেলে। ভাস্কুলার ব্লকের একটু আগে আমরা বক্সের মধ্যে দেখলাম যে অ্যালকালাইটিং এজেন্টস গুলো ভাস্কুলার ব্লকেট করতে পারে। হেপাটিক ফাইব্রোসিস কারা করে একটু আগে বক্সের মধ্যে দেখলাম, মেথোট্রেক্সেট ছিল, দেয়ার ওয়াজ মেথোট্রেক্সেট। নেক্সট আমরা আজকে প্রায় শেষের দিকে চলে আসছি, 895 পেজে চলে আসছি। আমাদের নেক্সট ডিজিজ হলো ইনহেরিটেড লিভার ডিজিজের মধ্যে প্রথম হলো হেমোক্রোমাটোসিস। আমার মনে হয় আজকে আমরা শেষ করে দিই, আমরা নেক্সট ডে ওখান থেকে নতুন ভাবে শুরু করি। ইনহেরিটেড লিভার ডিজিজ গুলা স্পেশালি হেমোক্রোমাটোসিসটা আমরা ভালো করে নেক্সট ডেতে পড়ি। হ্যাঁ, আজকে আমরা এখানে শেষ করে দিই। ওকে, আল্লাহ হাফেজ। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? না। না কোয়েশ্চেন। ওকে, ভেরি গুড। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সালাম।